জন্মসাল 2001 তার মানে 18 সালের প্লাস। রকি বর্তমানে থাকছেন কোথায়? পুবাইলে। আর জন্ম জেলা পুবাইলি। তার মানে আমরা ঢাকার বাসিন্দা আপনি, আমরা এটা বলতে পারি। তো ঠিক আছে রকিব ভাই, আপনি শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডে জানি, তারপর ধারাবাহিকভাবে সবকিছু শুনবো আপনার কাছ থেকে। জি প্লিজ। জি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা 2 ভাই 2 বোন। আচ্ছা। আমার বাবা ল্যান্ডের ব্যবসা করে। ল্যান্ডের ব্যবসা? হ্যাঁ। ওকে। আমার মা হাউসওয়াইফ। আমার বড় বোন বিয়ে হয়ে গেছে। আমার একটা ভাই আছে, বড় ভাইটা ব্যাচেলার, এখন একটা জবে আছে। আর বড় বোন ওটা আর কি স্টাডির মধ্যে আছে। কয় ভাই বোন আপনারা বলছিলেন? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। জি। আচ্ছা। আমি ভাই বোন ল্যান্ডের ব্যবসা করে আপনার বাবা? আচ্ছা। আমি সবার ছোট আমাদের ভাই বোনদের ভিতরে, কারণ আমাদের আমার বাপ চাচারা 6 ভাই ছিল। আচ্ছা। 6 ভাই 3 বোন। আচ্ছা। তাদের ভিতরে একটু মানে আপনার বাপ চাচারা কি ঢাকার পুবাইলেরই মোটামুটি সবাই লোকাল? সবাই পুবাইলের বাসিন্দা। ও আচ্ছা। পুবাইল মানে কি 300 ফিটের এদিকে এর কথা বলছেন? না তাহলে কাইন্ডলি আমাদের বাড়িয়া ইউনিয়ন পড়ছে। আচ্ছা, এটা কি ঢাকার একদম শেষের দিকে? গাজীপুরে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, গাজীপুরে। আমাদের সব চাচাদের থেকে আমরা একটু নিম্ন স্তরে ছিলাম, কম্পারেটিভলি একটু ইকোনমিক্যালি পেছানো। জি হ্যাঁ। আপনি ভাই বোনদের মধ্যে কততম? একদম সবার ছোট। জি, সবার ছোট। মানে আমরা একটু নরমাল মানে মধ্যবিত্ত ছিলাম। যা তো মধ্যবিত্তদের কিন্তু ভাই অ্যাকচুয়ালি মানে তারা একদম সর্বনিম্ন স্তরে কোনো কাজই করতে পারে না। হাই লেভেলে যে উঠবো ওইটার কোনো চান্স নাই। মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, মধ্যবিত্তদের আছে শুধু সম্মান, আর বাকি কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে রাকিবের বয়স হচ্ছে 18 বছর। সুতরাং 18 বছরের জায়গা থেকে ওর যে জীবনের অভিজ্ঞতা, ওর যে বলা, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন কিছুটা কিশোর ধাঁচের হবে। সুতরাং মূল জায়গাটা হচ্ছে বলা না, ও আসলে কেন আজকে এখানে এসছে, 18 বছরের একটা বয়সের ছেলে সিক্রেটসে এসছে, এটা কিন্তু আমাদের জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে। কারণ এরাই ভবিষ্যৎ জেনারেশন, এরাই আমাদের দেশের সমস্ত জায়গায় দায়িত্ব নেবে। এবং এর মতো ছেলে অসংখ্য আছে আমাদের সমাজে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। কেন ওরা ওই জায়গাগুলোতে যায়, এই জিনিসগুলো একটু বের করে নিয়ে আসতে পারলে আমরা কিছুটা হলেও তো সচেতন হতে পারবো। ঠিক আছে, ওকে, তো বলেন। তারপর আমার স্কুল লাইফ যাই। আমার স্কুল লাইফে আমি এক চান্সে ক্লাস 8 অব্দি টপ খাইছি। 8ম শ্রেণীতে গিয়ে আমার 1 বছর মানে আমি ক্রস খেলাম, এই ইংলিশে ক্রস খেলাম। যেহেতু ওইখান থেকে আমার মানে খারাপের ধাপ শুরু। আচ্ছা, ক্রস খেলেন কেন? ক্রস খেলাম মানে আমি লেখাপড়ায় অ্যাকচুয়ালি মনোযোগী ছিলাম না, একটু খেলাধুলার প্রতি একটু অন্যরকমের মনোযোগ কাজ করতো। আমি খেলাধুলায় খুব ভালো পারতাম। বাসা থেকে কিছু বলতো না? বাসা থেকে বলতো, মানে বললো কি পলায় টলায় যাইতাম, মানে গিয়া বন্ধু বান্ধবরা ডাক দিলে আমি যাইতাম ওই জায়গায়, গিয়া খেলাধুলা করতাম বা আসতাম রাত্রে 8টা-9টার দিকে। আর জিগায় এতক্ষণ কই, ওই যে বল হারাই গেছে, বল খুঁজতে দেরি হয়েছে, এই জন্য আর কি। কইছিলি এতক্ষণ? ওই নামাজ পড়ছিলাম, সারার ভাইয়ের সাথে ছিলাম, এই। তারপরে আমার খুব মাই ধরে করছে, তুই এত রাত অব্দি বাসায় ফিরস কেন, এটা ওইটা। মানে খেলাধুলার ফাঁকে ফাঁকে আমি যেহেতু আমার বড় ভাইরা বা চাচারা ছিল আমাদের এলাকার খুব প্রভাবশালী লোক, মানে আওয়ামী লীগের খুব প্রভাবশালী লোক, তাদের নামটা আমি ফ্লাশ করছি না। আচ্ছা, জি বলেন। এক বড় ভাইয়ের সাথে আমার খুব মানে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই ভাই আমাকে খুব মানে আদর করে আর কি, আমিও ভাইকে খুব সম্মান করি, যেহেতু আমার বড় ভাই। আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মানে ভাইয়ের খুব ভক্ত। ভাই আমাদের নানানভাবে সাহায্য সহযোগিতা করতো, খেলার সামগ্রী দিত, মানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো। ওই ভাইয়ের সাথেই আমার যখন রাজনীতিতে ঢুকা, বলছে ওই জায়গায় প্রোগ্রাম আছে, বাট একদিন আমাদের এক জায়গায় প্রোগ্রাম আছে, বলছে তোমার ফ্রেন্ড সার্কেল। আমি অ্যাকচুয়ালি কি, আমি যখন স্কুলে যাইতাম মানে আমার ফ্রেন্ড সার্কেল অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, মানে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। মানে আমরা স্কুলে ঢুকলে একবারে আপনার 10-15 জন ঢুকতাম। আচ্ছা, 10-15 ঢুকতাম। ভাই মাঝে মাঝে দেখতো, বাসার পাশে স্কুল দেখতো। দেখার পরে ভাই বলতেছে এমন এমন প্রোগ্রামে যাবো, তোমরা কি যেতে পারবো আমার সাথে? আমি বলছি ভাইয়া প্রোগ্রামে তো আমি কখনো যাই নাই, আমি কেমনি কি, আমি তো এটা বুঝি না। তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা স্কুল মাঠে থাকবা। স্কুল আমি কই ঠিক আছে, আমি স্কুল মাঠে থাকবো, তো আপনি কোথায় থাকবেন? বা আমি স্কুল মাঠে থাকবো, বা আমি আগে চলে যাবো, তোমার পরে আসবো। আমি কই ঠিক আছে ভাই, ভাড়ার ব্যাপারটা কয় তোমরা গাড়ি রিজার্ভ নিয়ে যাবা, আর ওই গাড়ি দিয়ে আবার আসবা, ভাড়াটারা যা ব্যাপার সব আমি বুঝবো। যে আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে মানে আমরা টিফিন পিরিয়ডের পরে আমরা প্রোগ্রামে চলে গেছি ক্লাস না কইরা। আচ্ছা, প্রোগ্রামে চলে গেছি, আমরা 5 জন গেছিলাম।
ওই জায়গায় গিয়া প্রোগ্রামের মধ্যে আরো এলাকার গিয়া দেখি আমার এলাকার সমবয়সী বা একটু ঊর্ধ্ববয়স তারা ছিল ওরা এক সাইডে মানে কিছু আর কি গাঁজা টাজা খাইতেছে। আচ্ছা, তখন কোন ক্লাসের আপনি বলছিলেন? আমি তখন অষ্টম শ্রেণীতে পড়তাম। অষ্টম শ্রেণীতে? আচ্ছা আচ্ছা, আপনার যে ফ্রেন্ডরা আপনাকে নিয়ে গেছে এরাও কি অষ্টম শ্রেণীতেই পড়তো? হ্যাঁ, আমরা সবাই অষ্টম শ্রেণীতে, শুধু একটা ছোট ভাই ছিল, উনি ক্লাস 7 পড়ে। আচ্ছা, গাঁজা টাজা খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওরা গাঁজা টাজা খাচ্ছে। আমি বলতেছি কি রে তোরা এখানে কি করতেছিস? কই কিছু না, স্মোক করতেছে। আমি কই তোরা তো স্মোক করস, আমি তো কখনো তোদেরকে দেখি নাই, বাট আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ও ওই জায়গার মধ্যে ওইটা সেবন করতেছে। মানে ও যে স্মোক করতো ওইটা আমি জানি না, আর বাদ বাকি যারা করতো টুকটাক জানতাম আর কি। ও বলতেছে যে এই মাঝে মাঝে একটু করি, তুই একটু করবি? আমি কই না, আমি করবো না। তারপর ওই বড় ভাইটা, যে বড় ভাইটার দ্বারা আমরা ওই জায়গায় গেছি, ওই বড় ভাইটা আইসা মানে উনি কিছু গন্ধটা পাইয়া মানে বুঝতে পারছে এই জায়গায় কিছু একটা হইতাছে। দেখ আমার ডাক দিয়া বলতেছে রাকিব এসব কি? আমি কই জি ভাই ওরা তবে একটু স্মোক করছে। কয়টা স্মোক না, এটা অন্য কিছু। ঠিক আছে। তারপর ভাই আমাকে বলছে ওরা তো এটা তো স্মোক করতেছে না, ওরা এটা করতেছে। তারপর যাই হোক আমি সবাইকে ডাক দিলাম, জিজ্ঞেস করলাম এটা কি। তারপরে বলতেছে যে এটা ভাই দোষ ভুল হয়ে গেছে, আমি আর করবো না কখনো। আমি ঠিক আছে, আমি তোর বাসায় বিচার দিমু। আচ্ছা, বাসায় বিচার দিমু। তারা সবাই আমার উপরে একটু খেপিল, মানে বাসায় বিচার দিমু। ওরা বলতেছে কি তুই যদি আমাদের বাসায় বিচার দিস, আমরাও তোর বাসায় বিচার দিমু। আচ্ছা, আমরাও তোর বাসায় বিচার দিমু। তখন পর্যন্ত আপনি এসব কাজে জড়িত হন? মানে প্রথম দেখছেন আর কি? হ্যাঁ, প্রথম দেখছি। তারপরে ওই বিষয়টা এখানে দিই। তারপরে আমি আরেকটা প্রোগ্রামে যাই। আরেকটা প্রোগ্রামে যাওয়ার সময় ভাই আবার বলছে, কারণ ওই ভাই বলছে আবার, আমি ওদেরকে নিয়ে যাই নাই, মানে আমাকে, মানে আমার এলাকার আর বড় ভাইরা মানে ডাক দিচ্ছে, কয়ে মনে প্রোগ্রামে যাবো, তুই তো আগে গেছিলি, তো চল আমাদের সাথে আবার যাই। আমি ঠিক আছে যাবো। ওই দিনকে আমি ক্লাস একটাও করি নাই। আমি সকালে মানে আমি এক্সট্রা যে কোচিং করি প্রাইভেট স্কুলের আগে, ওই কোচিংটা আমি ওই দিনকে করি নাই। ওই দিনকে খুব ভোরবেলা বাসা থেকে বাইরে গেছি, বাইরে আমি কোচিং টোচিং কিছু করি নাই। আবার আমাদের স্কুলের একটা নিয়ম ছিল, আমাদের সবার ফ্যামিলির মানে বাবার, ভাইয়ের, বোনের বা ফোন নাম্বারটা স্কুলে মানে ছিল। আমরা যদি স্কুলে একদিন মিস করতাম বা টিফিন পিরিয়ড পলাইতাম, তো সঙ্গে সঙ্গে মেসেজটা ওই ফোনে চলে যেত। আচ্ছা, হ্যাঁ, যেহেতু আব্বু ওই রকমের ফোন টোন চেক করতো না, ওই মাঝে মাঝে আব্বু চেক করতো। তারপর একদিন 2-3 দিন মানে দেখছে আমি এরকম করতেছি, বাসায় আইতাছি না। তারপরে যেদিন ওই প্রোগ্রামে গেছি, প্রোগ্রামে কোচিং টোচিং তো মানে কিছুই করি নি। এই মুহূর্তে স্যার ম্যাডামরাও সবাই ফোন দিছে, ও রাকিব কই, ও তো আজকে কোচিং আসে নাই, বাট ও তো স্কুলও নাই। জি। তারপরে আব্বু সাথে সাথেই মানে আব্বু আর আমার বড় আপু স্কুলে আসছে। স্কুলে আইসা আমাকে খুঁজতেছে, রাকিব কই। আমার ফ্রেন্ড সার্কেলতে জিজ্ঞেসে, কয় না ও তো আজকে স্কুলে আসে নাই। অতএব আমি কিন্তু মানে আমাদের মাঠ থেকেই আমি ভাইদের সাথে প্রোগ্রামে চলে গেছি। আচ্ছা, জি। তারপর বড় ভাইরা, আমরা যেহেতু প্রোগ্রামে গেছি পরে বড় ভাইরা ওইখানেও মানে স্মোক করতেছে, বাট অন্য কিছু না, স্মোক করতেছে। আমার ডাক দিয়ে বলতেছে রাকিব তোমার কি খবর, মানে এমনি দুষ্টামি করতেছে, ধরো একটু খাও। আমি কই না ভাই আমি খামো না, আমার মায়ের বাবাই গন্ধ পাইলে আমার মারবো। জি। তারপর বলতেছে না ওইটা কিছু হবে না, তুমি এটার পরে একটা সেন্টার ফুড খেয়ে নিবা বা একটা চকলেট খেয়ে নিবা, এগুলো পরামর্শ দিচ্ছে আপনাকে? হ্যাঁ, এই পরামর্শ দিতেছে। তো ঠিক আছে, আমি ওইখান থেকে মানে সিগারেট শুরু করলাম। আচ্ছা, একটা জিনিস একটু বলি রাকিব, আপনি যখন ক্লাসে ড্রপ আউট করলেন ইংলিশে ফেল করে, তখন কি ফ্যামিলি থেকে আপনাকে কোনো ধরনের বকাঝকা করা, শাসন করা, এরকম কিছু করা হয়েছিল? কি করেছিল শাসনটা করেছিল, তুই ফেল করলি কে, তুই কে বলেছিল এটা? বাবা? হ্যাঁ, বাবা আর আপু, বড় আপু। আচ্ছা, তুই ফেল করলি কে, তোর আমার নিজের চাওয়া পাওয়া আমি চাইনি, তোর চাওয়া পাওয়া আমি পূরণ করছি। বা আমি কলেজ একদিন যাইনি, আমার টাকাটা তোরে দিয়া তোর কোচিং এর টাকাটা দিছি, বা এই সমস্ত বিষয় করতো। মানে নিজের কাছে খুব খারাপ লাগতো। আমি কই মনে মনে ভাবতেছি কি ফ্যামিলিতে আসলাম, মানে আমরা কিছু নিজে যে কইরা খাবো ওইটাও পারতাছি না, শুধু মধ্যবিত্ত ফ্যামিলির সম্মানটাই যা বলছেন ভাই ওইটাই, মানে নিজে চিন্তা করলাম কি করব। আমি বলছি, আমি ওই বাসা থেকে বলছি আমি আর লেখাপড়া করবো না। জি, আমি লেখাপড়া করবো না। কেন করবি না? আমার লেখাপড়া ভালো লাগে না, আমি এমনি থাকতে চাই। এই মানে এই সমস্ত নিয়ে আমি প্রায় 1 সপ্তাহ কাটাইলাম, না করবো না। যাই হোক, বাসা থেকে মায়ের দূর করছে। যাই হোক, এক পর্যায়ে লেখাপড়া আবার বসার পিছনে কি মানে আমার এক দুলাভাই বলছে যে তুমি যদি এবার লেখাপড়ায় মানে আবার মনোযোগী হও, তোমার একটা ফোন কিনা দিব। আচ্ছা,
ঠিক আছে আমি ভাই লেখাপড়া করবো, আমার ফোন কিনা দেন। ঠিক আছে, লেখাপড়ায় যখন মনোযোগ হয়ে গেছি, প্রায় 3-4 মাস যাওয়ার পরে আর কি দুলাভাই আমার একটা ফোন দেয়। ওই ফোন দিয়ে মানে আমি ফ্রেন্ড সার্কেলদের সাথে যোগাযোগ করতেছি, বড় ভাইদের সাথে যোগাযোগ করতেছি। যাই হোক, কোনো প্রোগ্রাম হইলে বাইরে ফোন দিত, আমিও ফোন দিতাম। আর আমি সিমটা না আমার বাসা থেকে দিত না। আচ্ছা, হ্যাঁ, আমি সিম দিত না, ফোন দিত, সিম দিত না মানে? হ্যাঁ, মানে ফোন দিত আমি ছবি টবি তোলার লাগে, গান টান শোনার জন্য, কিন্তু সিম ইউজ করা যাবে না। সিম ইউজ করতে দিত। ক্লাস 8 তখন আপনি? হ্যাঁ, ক্লাস 8। আচ্ছা, তখন আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের বড় ভাই ওই বাংলা লিংকের সিম চাকরি করতো। আচ্ছা, হ্যাঁ, ওইখান থেকে ভাই সিম রেজিস্ট্রেশন সহ নিয়ে আসতে পারতো। আচ্ছা, ওইটার পরিবর্তে কিন্তু কিছু টাকা নিত। যখন আমি বলছি দোস্ত আমার তো এরকম সিম টিম নাই, তো সিমটা কিভাবে ম্যানেজ করা যায়? আমার ভাইয়া তো এনে চাকরি করে, তুই যদি কিছু টাকা দেস আমি সিমটা তোর নিয়ে দিতে পারবো। তুই টাকা কিরকম লাগতে পারে? ওই সময় বলতেছে 400 টাকার মতন লাগবে। আমি কই 400 টাকা, এত টাকা পামু কই? ওই দেখ কি করার। তারপরে আমি বাসা থেকে আব্বার কাছ থেকে টাকা নিলাম, আব্বুর কাছ থেকে টাকা নিলাম, মানে এমনি টুকটাক জমায়া টমায়া 300 টাকা মিলাইছি। 300 টাকা মিলাইয়া আমি দিছি, ভাইয়া আমার সিমটা লাগবো, আমার একটা সিম দেন। যাই বলছে কয় তুমি 300 টাকা দিছো, আর 100 টাকা তো দেওয়া লাগবে। আমি কই ভাই 100 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিব না, আমার সিমটা লাগবে, আমার সিমটা দেন। যাই হোক ভাই তারপরে দিছে, তারপর ওই 100 টাকা আমি আস্তে আস্তে শোধ করে দিছি। সিমটা দিছে, তারপর বড় ভাইদের নাম্বার টাম্বার আমিও নিলাম, আমারটা ওরা কালেক্ট করলো। তারপর যেহেতু আমরা যে মানে আমি তো একটু মানে শরীর স্বাস্থ্যে একটু দেখে একটু বড় ছিলাম, ওই জন্য আর কি আমাকে ডাক দিত, মানে কোনো কাজে কোনো দিকে গেলে, প্রোগ্রামে গেলে আমাকে ডাক দিত। জি, ডাক দিত এর কারণ মানে আমি সাথে গেলে আমার সাথে আরো যদি বলতো নাকি 5টা পোলাপান দরকার, তুমি ম্যানেজ করো। ঠিক আছে, আমি ম্যানেজ করতাম, 5টা-10টা গেছি। তারপর মাই দূরে করছে তোর যে আমি দেখি না। আচ্ছা, আমি বলছি ঠিক আছে আমার আর দেখবা না, আমি প্রোগ্রাম যাবো না। তারপর যাই বড় ভাইদের সাথে আবার ওই আগের মতো আন্ডারস্ট্যান্ডিং ছিল, প্রোগ্রামে যাইতাম। বাসা থেকেও মানে টুকটাক জানতো, বকাঝকা দিত, মানে ওই রকমের না, ওই রকমের বকাঝকা দিত না, টুকটাক বলতো, গালিগালাজ করতো। তখন কি আপনি স্মোক করাটা রেগুলার চালা যাচ্ছেন? হ্যাঁ, তখন স্মোক করাটা ফ্রেন্ডদের সাথে আমি রেগুলারই চালাই যেতেছি। আচ্ছা, তো ইংরেজিতে যে ফেল করলেন, ইংরেজিতে পড়াশোনার কি মনোযোগ ছিল সেই সময়টাতে নাকি না? ঠিক আছে, পড়াশোনা আগে যেরকম ছিল ওরকমই পড়াশোনা, এট ফার্স্ট যেরকম ছিল ওই রকমই আমি চালাই যেতেছি। ফেল করার পরেও আলটিমেটলি ওরকম কোনো রিয়েলাইজেশন ভিতরে কোনো এরকম আসে নাই যে না আমার একটু ভালো করে পড়াশোনা করা উচিত? হ্যাঁ, ওই রকমের আসছে, কিন্তু আসলেও কি ওই জিনিসটা আমি ধরে রাখতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, ওকে, তারপর ধরে রাখতে পারি নাই। বড় ভাই ফোন টোন দিত, প্রোগ্রামে যেতুই তো এটা করতুই তো এটা করতুই তো। বড় আমি আস্তে আস্তে বড় ভাইয়ের খুব কাছের হয়ে গেলাম। ভাই যদি এলাকার ভিতরে কোনো একটা প্রোগ্রাম করে, রাকিব তুমি কই, এলাকার ভিতরে প্রোগ্রাম করতেছি এমন, মানে এলাকার ভিতরে আস্তে আস্তে যেমন আমার অন্যরকমের আমার একটা কাজ করলো, মানে আমি এলাকার নেতা, মানে আমার এই ভাই সব কাজ করায়, আমি ভাই খুব ক্লোজ, এরকমের আমার মনে হইলো। এই ভাইটা কি ছিল আমাদের, মানে নামটা আমি নাম বলেন না, কিন্তু ভাইটা আসলে কি করতো? মানে ভাইয়ের পাওয়ারফুল কোনো কিছু ছিল? জি, তো ভাই সাথে আছে, আর কোনো টেনশন নাই। হ্যাঁ, তারপর ভাই সাথে আছে, সবসময় সাথে থাকে। বলছে কই রাকিব তোমার যদি কোনো কিছু দরকার পড়ে বা তোমার যদি কেউ কিছু বলে তুমি আমাকে বলবা। আমি কই ঠিক আছে ভাই, আমার আপনি যদি সাথে থাকেন আমার কে কি কইব, আর কার এত সাহস, আপনার সাথে থাকলে আমার কে কি কইব। তারপর আমার চাচা হয়েছে আমাদের ইউনিয়নের মানে সেক্রেটারি, ইউনিয়নের সেক্রেটারি। ওই চাচাও মানে ওই ভাইয়ের সাথে কালেক্ট ছিল, মানে ও ভাইয়ের সাথে যে আমি এরকম চলাফেরা করতাম উনি মানে পছন্দ করতো না। কয় মানে ও আমাকে না করছে, কয় তুই যাইস না, আমি রাখতে আমার সাথে যাবি, তোর ওর সাথে কি ওকে, আমি তোর চাচা লাগি বা আমি তোর এটা ওইটা, তুই আমার সাথে যাবি, তুই ওর সাথে যাবি কে? আমি কই ভাই তো আমার ডাক দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, ভাইয়ের সাথে আমার ভালো লাগে এই জন্য আমি যাই। তারপর উনি বাসা থেকে বিচার দিছে, রাকিব তো ওই ভাইয়ের সাথে যাইতেছে, তো রাকিব তো নষ্ট হয়ে যেতেছে। তো বাসা থেকে আমার ওই দিনকা আমি বাসায় গেছি, মানে সন্ধ্যার একটু পর মানে এশার আজানের আগে বাসায় গেছি মতন। আব্বু বাসায় ছিল না, আমার বড় ভাইয়া বাসায় ছিল, আর ওই চাচাটাও বাসায় ছিল। জি, আমি বাসায় ঢুকবো ওই মুহূর্তে উনি বাইরে আসা পড়ছে পরে মানে আমি এট ফার্স্ট
ভাত মুখ দিয়ে মানে দুপুরে লাঞ্চ করি নাই তো মানে ক্ষুধা লাগছে, আমি খাইতে বসবো। তারপর ভাইয়া ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে কি রে রাকিব তুই কইছিলি সারাদিন? আমি কই তো মাঠে। কয় আমি তো মাঠে ছিলাম, তোর তো আমি দেখলাম না। আমি কই মাঠে ওই আম গাছ তলা গরম লাগতেছিল তো বইসা ছিলাম ওই জায়গায়। তো ঠিক আছে, কোনো কথা বলে নাই। তারপর আব্বু আসছে, এসে আজানের পর আমি খাওয়া দাওয়া সারলাম, আমি শুইতে যাব ওই মুহূর্তে আব্বু ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে রাকিবের দিকাই। আমি কই জি জি বলছি। পরে কয় সাজ্জাদ এটা কি কইছে, সাজ্জাদ এটা কি বলছে? আমি এটা কি জিজ্ঞেস করছে আপনাকে? আমার বাবা। আচ্ছা, ও এটা কি ও এটা কি বলছে? আমি কই আব্বু কি বলছে? ও বলতেছে তুই এমন এমন এই স্মোক করতেছিস, নেশা পানি করতেছিস বলে। আমি না, আমি কই তুমি কি আমার কখনো দেখছো বা তুমি আমার সাথে এটার সেন্ট পাইছো? তো বলতেছে না। তো আমি বলতে তুমি তো শুধু শুধু আমার বললা কেন? কয় আমি তো নিজের চোখে কখনো দেখি নাই, আমি তো দেখি নাই। ও বলছে ও তুই এই সাথে এনে এনে যাস, এটা করস, যত মানে খারাপ কাজ সাথে তুই জড়িত আছিস। তারপরে এই সমস্ত বইলা আমার একটু মাইট জোর করছে। ঠিক আছে, ওই দিনকে আবার রাত্রে আমার ফোনটা নিছে, তো কয় তোর ফোন টোন চালান বন্ধ, তুই বাসা থেকে বাইরে হবি না। আমি কই কি আমি বাসা থেকে বাইরে হবো নাকি? কয় তোরে যা বলছে তাই। ঠিক আছে, আমি 4-5 দিন বাসা থেকে বাইরে নেই। মানে আমার বন্ধু বান্ধব ভাইটাই বাসা থেকে আসতো, আইসা জিজ্ঞেস করতো রাকিব কই বা ভাই কই, ভাই ডাক টাক দিত। আমি মানে বাইরেতাম না, আম্মা আপুরা বলতো ও বাসায় না, ও মাঠে গেছে বা ওই যে এই যে এনে গেছে ওনে গেছে এই বইলা কাটাইতো। যাই হোক, আস্তে আস্তে এরকমের যাইতেছে দিনগুলা। হঠাৎ আমি আবার এসএসসি এক্সাম শুরু হইলো, জেএসসি এক্সাম শুরু হইলো, ইংলিশ পরীক্ষাও আমি প্রিপারেশন নিতেছি খুব ভালোভাবে। যাই পরীক্ষাটাও দিমো, যাক ইনশাল্লাহ পরীক্ষা দিচ্ছি। দিয়া রেজাল্ট বাইর হওয়ার আগে ওই ভাইয়ের সাথে মানে ওই আমার চাচার একটু ঝগড়া হয়েছিল। আচ্ছা, ঝগড়া হয়েছিল, পরে একটু মারামারি সিস্টেম, মানে আমি ওই চাচার পক্ষ না নিয়ে আমি ভাইয়ের পক্ষ নিয়েছিলাম। ওই ভাইয়ের পক্ষ নিয়েছিলাম, পরে ওই চাচা মানে আমার উপরে খুব খেপিল, আমার জেনে পায় নেই মারবো বা এরকমের কিছু করবো, যে ওই রকমের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মানে ফ্যামিলিগত ভাবে, মানে ফ্যামিলি থেকে আমার মারছে। তুই হ্যার পক্ষ না নিয়ে তুই হ্যার পক্ষ নিছস, এটা কি, এটা কারণ কি? তারপরে আমি বলতেছি কারণ এটাই, ওই দিন কাজে ও আমার মিথ্যা কথা মাইর খাওয়াইছে, আমি তো দোষ করি নাই। আচ্ছা, হ্যাঁ আমি তো দোষ করি নাই, আমার মারছো কারণ এটাই। ঠিক আছে বুঝলা, কেউ কোনো কথা আমার জিজ্ঞেস করবো না। যাই হোক, আস্তে আস্তে আমার দিন এমনি যেতেছে। জেএসসি এক্সামের রেজাল্ট বেরিয়েছে, আমি পাস করছি, এমএনএস পেয়েছি, খুশি। বাসা থেকে সাইকেল কিনে দিছে। তারপরে ও এতক্ষণ অব্দি আমার ফোনটাও দেয় নাই। তারপরে আমি কাইন্দা কাইটা ফোনটা নিছি। পরে ক্লাস 9-এ ভর্তি হয়েছি। ক্লাস 9-এ ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে দিন যাইতে আছে, স্কুলে যাইতে আছে, খুব ভালোভাবে দিন চলতে আছে। ওই আউটসাইডে আমি আর কান দিই নাই। তারপর যেহেতু আমি ক্লাস 9-এ ভর্তি হয়েছি, নতুন বন্ধু বান্ধব, আগের গুলা তো মানে এক ক্লাস উপরে চলে গেছে। নতুন বন্ধু বান্ধবের ভিতরে আমার 4টা বেস্ট ফ্রেন্ড ছিল। আচ্ছা, ওই বেস্ট ফ্রেন্ডের ভিতরে এক ফ্রেন্ড বলতেছে মানে একটা মানে আমরা স্কুল যাইতেছি তখন ফেব্রুয়ারি মার্চ হবে, আমাদের স্কুলে মানে খেলা চলতেছে, ক্রীড়া প্রতিযোগিতা চলতেছে। আমার ওই ফ্রেন্ডরা বলতেছে একটা মেয়েকে দেখা পছন্দ করছে, বলতেছে আমরা স্কুলে তখন ফাইনাল সব শেষ, মানে ওরা 3জন জানতো, আমি জানতাম না। মানে ওরা কি গল্প গুজব করতো ওরা সাথে, আমি ওইদিকে দিতাম না, আমরা আমাদের মতোই চলতাম, অন্য কোনো বিষয় না গলাইতাম না, ওদের কোনো পার্সোনাল বিষয়। তারপর একদিন হঠাৎ করে বললে এমন বন্ধু আমার তো মেয়েটা পছন্দ হয়েছে। আমি কই ঠিক আছে পছন্দ হয়েছে, তো আমি কি করতে পারি? কই দেখ না একটু ঠিকানা নিয়া, মানে আমাদের 4জন বন্ধুর মধ্যে ছিল 3জন মেয়ে খুব ক্লোজ ছিল আমাদের। আচ্ছা, হ্যাঁ 3জন মেয়ে খুব ক্লোজ ছিল, মানে একটা মেয়ে খুব অন্যরকমের ছিল, আর 2টা মেয়ে যে আমাদের মানে একদম ভাই বোনের সম্পর্ক ওই রকমের ছিল। আর ওই মেয়েটার সাথেই ওই যে মেয়েটা পছন্দ করতো আমার ফ্রেন্ডে, ওই মেয়েটাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আচ্ছা, বাট আমি ওই ওর কাছে, আমার যে ফ্রেন্ড ওর কাছে বলছি দোস্ত এই মেয়েটা একটু ঠিকানা নিয়ে দেখ না, দেখ কি করতে পারস, আমার ওই ফ্রেন্ড তো পছন্দ করছে। ও বলতেছে কি বলস? আমি কই হ্যাঁ সত্যি। কয় তুই করলে এক কথা ছিল, আমি হট্টা করবো, ও আমার কি খাওয়াইব? আমি কই দেখ ও আর আমি তো একই, ও হট্টা পরিবর্তে আমি খাওয়াই দেবো না। ঠিক আছে আমরা একটা ওর 3জন তো
ওদের 3টা কোন আইসক্রিম কিনে আনছিলাম, আমরা সবাই টাকা টোকা দিয়া কোন আইসক্রিম খেয়ে ওদেরকে খাওয়াইছিলাম। ওই তখনও ও আমার অ্যাড্রেসটা দিচ্ছে, অ্যাড্রেসটা দেওয়ার পরে আমি বলতেছি, ওকে বলছি যে এমন এমন বাড়িতে এই জায়গায় তুই যাবি? ও হ্যাঁ ঠিক আছে আমি যাবো। স্কুল ছুটির পরে মানে আমি যাই নেই, মানে আমি ছাড়া আর বাকি 3 জনই গেছে। ওর পিছনে হাঁটতে হাঁটতে গেছে, হাঁটতে হাঁটতে গিয়ে ওর বাসা অব্দি মানে চিনাইছে, মানে গলি পর্যন্ত গেছে। এর ভিতরে যে কতটুকু জায়গা যাওয়া লাগে ওইটা ওরা যায় নাই, মানে ওরা জানে যে এই গলিতেই ওর বাসাটা। ঠিক আছে, আস্তে আস্তে এমনি যাওয়া আসা করতে থাকলো। মানে একদিন আরেক ফ্রেন্ড, ওই যে ফ্রেন্ড যে আমি বলছিলাম ওর ঠিকানা দিয়ে, ওর নাম্বারটা ম্যানেজ করে ফেলছে। ম্যানেজ করে আমার আরেক ফ্রেন্ডে বলছে এমন এমন ওর নাম্বারটাও তো আমি ম্যানেজ করে ফেলছি, তো এখন এটা ওকে দিতে হবে। আমি কই ঠিক আছে। ও বলতেছে ঠিক আছে। তারপর ও আবার এসে আমারে বলতেছে রাকিব এমন এমন নাম্বারটা তো ম্যানেজ করে ফেলছে, এটা ওকে দিতে হবে। আমি কই ঠিক আছে দিবি। আর তারপর ওই দিনকে নাম্বারটা দেওয়া সত্ত্বেই ওরা মানে কি নিয়ে আজ জানি ওদের ভিতরে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। আচ্ছা, জি ঝগড়া সৃষ্টি হয়েছে, মানে নাম্বারটা ওরা ছিঁড়ে ফেলছে। কারণ নাম্বারটা ওদের ছিঁড়ে ফেলছে কারণ হয়েছে ও মানে পাশে থেকে একটা মেয়ে আর কি ওদের ডিস্টার্ব করছে বা যে কোনো কিছু বলছে ওর জিদের আগে নাম্বারটা ছিঁড়ে ফেলছে। কয় না নাম্বারটা রাখবোই না, ওর সাথে রিলেশন করবোই না। ও এটা ও নামে বলছে, কিন্তু নাম্বারটা আমার কাছে ছিল। তারপর যাই হোক 2-4 দিন এমনি গেছে। এমনি যাওয়ার পরে ও আবার বলতেছে দোস্ত আমার তো সারা ভালো লাগতেছে না। আমি কই দেখ কি করবি। তারপরে ঠিক আছে আমার কাছে না কয় ওর নাম্বারটা তো ছিঁড়ে ফেলছে। আমি কই নাম্বার ছিঁড়ে ফেলছো, ঠিক আছে নাম্বার দিমু তো আজকে টিফিনের খরচ তোর। কয় ঠিক আছে টিফিনের খরচ আমার 1 সপ্তাহ বন্ধ টিফিনের খরচ, তারপর আমার নাম্বারটা দিই। আমি ঠিক আছে নাম্বারটা দিবি। তারপরে আমরা ওই দিনকে টিফিন করাইছে। তো আমাদের ভিতরে মানে ওই দিনকে স্কুলেই একটা ঝগড়া সৃষ্টি হয়। মানে আমরা যে 4 জন ওই 4 জনের ভিতরে আমরা 2 জন আলাদা হয়ে গেছি, ওরা 2 জন আলাদা হয়ে গেছে। তারপরে ও আমারে বলছে তুই জীবনে প্রেম করতে পারবি, দেখ নাম্বারটা তোর দিয়ে ম্যানেজ করাইছি, তোর হেনতে নাম্বারটা আমি নিছি, আর দেখ আমি প্রেম করবো। তখন আমার ভিতরে একটা রাগ সৃষ্টি হইলো। আমি কই তুই আমার বন্ধু তুই আমার একটা কথা কইতে পারলি? তারপর ও বলছে মানে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে দেখা যাক বলে ওর সাথে আমি কোনো কথা বলি নাই। তারপর ওই দিনকার রাত্রেই মানে ও ফোন দেওয়ার আগে মানে ওকে আমি ফোন দিছি আমার পরিচয় মানে অরিজিনাল পরিচয় দিইনি, আমার ডুপ্লিকেট পরিচয় দিছি। ওই ফ্রেন্ড তখন তাকে ফোন দেয় না, 2-3 দিন পরে ফোন দিচ্ছে। আর ওর সাথে আমি কন্টিনিউ মানে কথা বলতেছি। আচ্ছা হ্যাঁ কন্টিনিউ কথা বলতেছি। ও এর ভিতরে ফোন দিয়ে ওর পরিচয় দিছে পরে ও আমাকে ফোন দিছে, বলছে এমন মুবিন তো আমাকে ফোন দিছে, ও তো আমাকে ফোন দিছে, তো আমি কি করবো? আমি কই দেখো ওর নাম্বারটা আমার SMS করে পাঠিয়ে দাও, তো আমার নাম্বারটা SMS করে পাঠাই। তারপর আমি ওকে ফোনে একটু ঠেট করি, তুই কথা বলবি না এটা ওইটা, যাই হোক ঠেট। তারপর ও অনেক ফোন দিত, তারপর মানে ওকে মেয়েকে অনেক ডিস্টার্ব করতো। আচ্ছা তারপর ও কন্টিনিউ আমিও ফোনে আলাপ করতেছি, আমি ওকে ঠিক করছি বলে ও আমার ভয়েসটা চিনা ফেলে। বাট আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল ও আবার ওদের সাথে টুকটাক কথা বলতো, তো বলতেছে এই নাম্বারটা কার, নাম্বারটা কি চিনস? ও বইলা দিচ্ছে এটা তো ওর নাম্বার। ঠিক আছে ওর নাম্বার এটা বইলা দিচ্ছে। তখনই ও মেয়েকে বইলা দিছে ও তোমাকে কি ঠিকানা দিছে, ও তো রাকিব। ও বলছে যেমন সে থাকা এটা তোমারে বলতে ও এই কথা বলছে মতন ও বোধহয় ওকে গালিগালাজ করছে। তারপর ও আবার ওই মেয়ে আবার আমার মানে এতই গালিগালাজ করছে, ও কাইদা আমারে বলছে মনে ও তো মবিন তোমার গালিগালাজ করছে, তো আমার তো ভালো লাগতেছে না। তো আমি কই ঠিক আছে কারণ কি? কয় তোমার বাসা তো মিথ্যা কথা বলছে, তোমার বাসা এনে আমি বলছি। তারপরে আমি ওই সময় ফোনটা কাইটা দিয়ে মুবিনের বাসার সামনে গিয়ে দাঁড়াইছি। মানে আস্তে আস্তে মুবিন আসবো, তারপর আমিও আমার এক বড় ভাই ফ্রেন্ড সার্কেল নিয়ে গেছি। মুবিনের বাসা থেকে বাইরে ওরে মারমো, ও কেন ওরে বকা দিছে। যাই হোক বাসা থেকে আমরা প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়াই রয়েছি, ও বাসা থেকে বাইরে না। তারপরে 2 ঘন্টা পরে ও
বাসা থেকে বাইরেছে, মানে ওকে সুন্দর মতন ডাক দেনে গলিতে নিয়ে ওরে খুব মারছি। তুই আর বকা দিলি কে, এটা করলি কে, ওইটা করলি? ও বলছে আমি আর বকা দিছি, মানে ও আমার গালি দিছে, এই জন্য আমি আর গালি দিছি। আমি ঠিক আছে, একজন মেয়ে মানুষ, তুই ওর দিবি কে? ও তোরে দিব, তুই ফোন কাটতে রেখে দিবি, তুই আগে পরে ফোন দিছিস না? ও তোরে ফোন দিছে। ও বলতেছে ও আমারে ফোন দিছে। আমি তোরে ও ফোন দিবি, তোর নাম্বার পাইছে কই? ও তার বলতেছে ওইটা আমি জানি না। তারপরে যাই ওইখানে মারামারি হইলো এক চোট, যে এলাকার ভাই বেড়াদাররা, মানে পাশের বাড়িঘর যাদের ছিল তারা আইসা মানে মারামারিটা করলো, মিউচুয়াল করে দিল। আচ্ছা, করে দিচ্ছে। যাই হোক এমনি এমনি 2 দিন গেছে, ও বাসা থেকেও বাড়িতেছে না, স্কুলেও যাইতেছে না। স্কুলে বলতে তারপরে ওর সাথে আমি স্কুলে গিয়া আমি সরাসরি কথা বলছি, ওর ডাক দিচ্ছি। আমি কই যে তোমার সাথে তো আমি কথা বলছি, আমার সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি যদি বলো তোমার সাথে আমি কন্টিনিউ কথা বলবো, আর যদি না বলো তো আমি তোমার নাম্বারটা আজকে গিয়ে ডিলিট করে দিব, তোমার কখনো ফোন দিব না। তারপরে ও বলছে এটা তোমার ইচ্ছা, তোমার যা ভাল লাগে। তো আমি ঠিক আছে, আমি এতটুকু বললাম ওইখান থেকে আসে। আমি কই ঠিক আছে। তারপরে রাত্রে ফোন দিছি, ফোন দিয়ে আস্তে আস্তে কথাবার্তা শুরু। মানে আমি বলছি আমরা তো একটা রিলেশনে যেতে চাই, তো তুমি কি বলো? দেখো ও আমার বলছে কয় দেখো তোমার তো বয়স হয় নাই, আমার তো বয়স হয় নাই, তো আমরা কি করতে পারি? আমি কি আমরা আস্তে আস্তে রিলেশনের দিকে আগাই, বয়স হয় নাই হবে। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম বলতে যাচ্ছে না? শ্রাবণী সরকার ছিল। শ্রাবণী সরকার, ওকে। ও আগাই ও বলছে আপনারই ক্লাসমেট ছিল নাকি? ক্লাসমেট ছিল। ক্লাসমেট ছিল, ওকে। আমার ক্লাসমেট ছিল। ও তখন মানে অন্য ছেলের সাথে রিলেশনে ছিল। আমার আরেক ফ্রেন্ড আর কি সম্পর্কে ওর সাথে একটু রিলেশনে ছিল। আমি ওই বিষয়টা জানতাম না। আমার আরেক মানে ওর সাথে যারা বান্ধবীরা ছিল, ওরা আমাদের সম্পর্কটা মানে খুব, আমরা যে ক্লাসে গল্প করতাম ওরা কিছুটা বুঝতে পারছে ওদের ভিতরে কিছু একটা চলতেছে বা ওদের ভিতরে কিছু একটা আছে, মানে বুঝতে পারছে। ও আমাদেরকে আরেক ফ্রেন্ডই মানে মেয়েই আগে বলতেছে ওর সাথে তো রিলেশন আছে। আমি কই কি বলো সেগুলা? হ্যাঁ সত্যি। তারপরে আমি খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়া দেখলাম যে বিষয়টা আসলে সত্যি। তারপরে আমি ওর সাথে ওই দিন আর কোনো কথা বলিনি। ও আমার ফোন দিছে, SMS পাঠাইছে, আমি কোনো রিপ্লাই দিই নাই, আর বাট আমি ফোনও দিইনি। পরের দিন সকালে স্কুলে আইসা আমি জিজ্ঞেস করছি তোমার সাথে কি ওর কোনো রিলেশন আছে? কয় আমার তো এখন বর্তমানে নাই, আমার আগে ছিল, যাই আমি ওইটা ভুলে গেছি। আমি কই দেখো ওইটা কিন্তু তুমি খুব ভাইবা চিন্তা বইলো, আমি কিন্তু ওইটা আবার পরে রিচার্জ করবো, তুমি এটা খুব ভাইবা চিন্তা বইলো। ও বলছে না সত্যি আমার সাথে ওর কোনো রিলেশন নাই, এখন আমি তোমার সাথে তুমি ব্যতীত বা আমি কোনো ছেলের সাথে এরকমের মিশিয়া না, কথাও বলি না। আমি কই ঠিক আছে দেখা যাচ্ছে। আমার নলেজ ওইটা আছে, ওর সাথে আমি যখনই দেখবো তখনই আমি ধরবো, ওর সাথে আমি যখনই দেখবো ঠিক তখনই আমি ধরবো। যাই হোক আমি ওর সাথে আস্তে আস্তে রিলেশনটা চলতে আছে। এই মুহূর্তে মানে ওর ফ্যামিলির ছোট বোন ছিল, ওর ছোট বোনটা সব জাইনা ফেলতো। আচ্ছা, হ্যাঁ জাইনা ফেলতো। আর আমিও বাসায় খুব মানে চাপ দিতাম, মানে চাপটা দিতাম, লেখাপড়ায় মনোযোগ ছিলাম না আমি, আমার টাকা লাগবো, টাকার চাপটা দিতাম। কারণ আমার রেগুলার ফোনে টাকা খরচ দিত, আমি টাকা ওইটা কিভাবে ম্যানেজ করতাম? ওই বাসা থেকে ঝগড়া করতাম, আমার এত টাকা না, আমার এত টাকা লাগবো, সবাই কত এইভাবে ঘুরতে আসে, স্মার্ট এইভাবে ঘুরতে আসে, টাকা খরচ করতে আসে, আমি পারি না কে? তারপর বলতেছে দেখ সবার বাবার তো আছে, তোর বাবার তো নাই। তো ঠিক আছে আমি বলছি আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবো। ঠিক আছে। যাই হোক প্রথম 2-4 দিন দিছে মতনে কোনো করি নাই। তারপরে আস্তে আস্তে যেমন দেওয়াটা বন্ধ করে দিছে। তারপরে আমার একদিন জিজ্ঞেস করছে তোর এত টাকা লাগে কে? তুই কি নেশা করো? তুই সিগারেট খাস? মানে আমার আপু জিজ্ঞেসে তোর এত টাকা লাগে কে? আমি কইটা তোর শুনে লাভ নেই, আমার এত টাকা লাগে কে? ওই মানে আমি আমার ফোনটা চার্জে রাইখা আমি একটু বাইরে গেছি সন্ধ্যার সময়, ও ফোন দিছে, প্লাস ফোনটা আমার আপু ধরছে, ধইরা তারপরে জিজ্ঞাইতেছে এইরকম তোমার বাসা কোথায়, এটা ওইটা। ও সুন্দর বলছে আমার বাসায় এমন কেমন, রাকিব কি হয় তোমার? কয় রাকিব আমার একটা ফ্রেন্ড হয়। সো কোথায়? তো আপু বলছে রাকিব তো বাসায় নাই, রাকিব আসুক তারপরে ফোন দিও। রাকিব না ফোন দেওয়ার জন্য। যাই হোক আমি আস্তে আস্তে আমার একটু লেট হয়েছে, প্রায় ঘন্টা অনেকের মতন লেট হয়েছে পরে আমি আসছি। আমি আসার পরে আমার বাসা থেকে মানে ওই সময় আমার ফোনটা মানে সুইচ অফ করে দিছে আপু,
সুইচ অফ করে দিতেছে। তারপরে আব্বুরে জানাইছে, আব্বু দিনকে বাসায় ছিল, জানাইছে রাকিবের তো এরকম একটা মেয়ে তো ফোন দিতেছে, ও টাকা তো মানে ফোনের পিছনে নষ্ট করতেছে। ওই সময় আবার ফোনটা নিল বাসাতে আইসে, আমি বলতেছে তুই এরকম একটা মেয়ে ফোন দিচ্ছে। আমি তো বলছি, আমি আবার বলছি যে কি আমি আননোন নাম্বার হতে পারে বা বুলিয়া ফোন ডায়ে বসে কই বুলিয়া নাম্বার আসবে, কিন্তু তোর নামটা তো বলছি না, তোর নামটা তো ঠিকই শুনছি। তারপরে আমি কোনো কথা বলি নাই, আমি ঘর থেকে বাইরে গেছি। ঘর থেকে বাইরে আমি ফোনটার সাথে যাবো, ফোনটার কাছে যাবো, তো ফোনের কাছে গিয়ে আমি তোর ফোন পাই না, মাথা গরম, ওর সাথেও কথা বলি নাই, আর ফোনটাও নাই এখানে। তো আমার জিজ্ঞাসি মা ফোনটা কই, ও বলতেছে ফোনের খবর তো আমি জানি না। আমি কই ও যে ফোন দিছে ফোনটা দোষীর কাটা, কই তোর আপু দোষীর। আমি তারপরে আপুর কাছে গেলাম, আমি কই ফোনটা কই, ফোনটাতে ও ফোনটা কোনো প্রকারে দিতেছে না। তারপর আমি ওর ফোনটা নিয়ে নিছি, আমি কই তুই আমারটা দিবি না, তোরটা আমি নিব। যাই হোক, তারপরে আমি আস্তে আস্তে মানে খুব রাগ উঠতেছে আমার, আমি ভাঙ্গে ফেলবো, বুঝলে কিছু একটা করে ফেলবো আমি। তারপরে আমি কিল দিয়া বাট আমার টিভিটা ভাঙ্গে ফেলি, মানে নিচে ফালাই দিই, টিভিটা ভাঙ্গে ফেলি। তারপরে আব্বু আসছে, আব্বু মারছে, কয় তুই টিভিটা ভাঙছিস কে? আমি আমার ফোন দেয় না। মানে ঘরের জিনিসপত্র কি প্রথম ভাঙচুর করলেন নাকি এর আগেও করতেন? না এট ফার্স্ট এই প্রথম করলেন, প্রথমেই টেলিভিশন ভেঙে ফেলেছেন। তারপর টেলিভিশন ওই সময় কি কোনো কিছু নিতেন, ড্রাগ ট্রাক কোনো কিছু? না ওই রকম স্মোকটা চলতেছে, শুধু স্মোক করতেন, রেগুলার স্মোক? আমার রেগুলার স্মোকটা চলতেছে। যাই হোক, আমি বাসাতে মারধর করছে, ফোনটা নিছে মানে ওর ফোনটা আমি নিয়েও পরে দিয়ে দিতে বাধ্য হয়েছি। তারপর ওই দিন আমি স্কুলে যাই নাই, পরের দিন আমি স্কুলে যাই নাই। মানে আমি আমার ওই যে বান্ধবী যে ছিল, দেখো মানে বলিস রাকিব একটা সমস্যা হয়েছে, আমি আজকে স্কুলে আসতে পারবো না, আর আমার ফোনটা হারাই গেছে। তারপরে যাই হোক, ওইটা গিয়ে বলছে, ও আবার আইসা বলতেছে কোনো সমস্যা নাই, বলছে তোর পরের দিন স্কুলে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি পরের দিন স্কুলে যাবো। যাই পরের দিন স্কুলে যাবো, পরের দিন স্কুলে গিয়েই আমি সরাসরি দেখতে পাই যে মানে ওই যে আরেক ফ্রেন্ডের সাথে ও দাঁড়ায় গল্প করতেছে। তখন আমি কোনো কথা বলি নাই, চুপচাপ দাঁড়ায় আমি আড়াল থেকে দেখছি পরে আমি তো আমার সাথে আসছে বলতেছে। আপনি যে টেলিভিশন বাসায় ভাঙলেন, তো আপনার বাবা কিছু বললো না আপনাকে? ওই যে মারধর করছে। হ্যাঁ মারধর করছে, পরের দিন স্কুলে যাইনি। আচ্ছা, এই কারণে। তারপর দেখতেছে কথা বলতেছে, ও আমার কাছে আসছে পরে আমি বলছি এনতে যা তুই। বলতেছে তুমি মিসবিহেভ করতেছো আমার সাথে। আমি বলছি তুই যা এনতে, তুই যে ওই ওর সাথে যা, ওর সাথে গিয়ে গল্প কর, যা ওর সাথে। মানে কিছু খারাপ গালিগালাজ করছি, ও কাজে দিছে সাথে কয়, ও ডাক দিছে আমারে, ও ডাক দিয়া আমার সাথে সরি বলছে যে আয়ো আমরা আবার রিলেশনে জড়াই। তারপর আমি বলছি যে না, আমি তোমার সাথে আসছি, আমি আর যাবো না, আমি ওর সাথে আছি, ওর সাথে ভালো আছি। তারপর ওরা একটা থাপ্পড় মারছি মেয়েটাকে। মেয়েটাকে থাপ্পড় মারছি। আমি নাটক করিস না, আমার সাথে নাটক করিস না। ওইটা আবার আমার স্কুলের এক ম্যাম দেখছে। ওই ম্যামটা মানে আমার পাশের গ্রামের ছিল, উনি কিছু বলে নাই, মানে লাইব্রেরি তো ডাকায় নাই, আমার এক্সট্রা ডাক দিছে। মানে ম্যামটা খুব ক্লোজ ছিল, খুব ক্লোজ। তারপর ডাক দিয়ে জিজ্ঞেস করছে, রাখি ব্যাপার কি তোমার? আমি কই জি ম্যাম। বলতেছে তুমি মেয়েটাকে থাপ্পড় মারছো। আমি কই ম্যাম কোনো কথা বললা, মানে চুপ করে দাঁড়ায় আছি। তারপর কাজটা কি ঠিক করলা? আমি কই ম্যাম মাথা ঠিক ছিল না বললাম, আমি আয় পড়ছি। তারপর ওই ম্যাম সরাসরি বাসায় ফোন দিছে, মানে আপুর কাছে ফোন দিছে। আচ্ছা, আপুর কাছে ফোন দিয়ে বলছে তো এক মেয়েরে মারছে, এটা নিয়ে যদি বিচার টিচার দেয় মেয়ে। তারপরে বাসায় আসলাম, বাসায় আসার ওই দিনটা ও আবার টিফিন পিরিয়ডের পরে ও চলে গেছে পরে ওই সময়। বাট আমার সাথে কোনো কথাবার্তা বলে জানে। আমি বলছি তুই আর আমার সাথে কখনো মিশবি না, কখনো কথা বলবি না, ও বাসায় গিয়ে আমার আব্বুর মোবাইলে ফোন দিচ্ছে। আব্বুর মোবাইলে ফোন দিয়া মানে ওর একটা চাস্তো ভাই ছিল, ওই চাস্তো ভাই আমার কাছে চাইছে। ও চাইয়া বলতেছে মানে চাইছে, পরে আমার দিছে। তারপরে আমি হ্যালো বলছি, ও কথা বলতেছে, কয় দেখো আমি যা বলছি এটা সত্যি বলছি, আমি কিন্তু ওর সাথে কোনো আমার রিলেশন নাই, বাট তোমার সাথে আমি আছি, বা আমি কখনো যাবো না। আমি কই তোর এটা কি সিকিউরিটি আছে, তুই আমার সাথে যাবি না? কয় তুমি কিভাবে বিশ্বাস করবা? আমি বলছি যে তুই বাসার সামনে আমার জন্য রাত 11টা বাজে ওয়েট করবি। মানে তুই করে বলতেছি, আচ্ছা ঠিক আছে।
ওয়েট করবি। ওই দিনকা রাত্রে মানে কথাটা বলছিলাম 5টার দিকে, বলছে রাত্রে 11টার দিকে তুই আমার জন্য ওয়েট করবি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করবো, আসবা। তারপর ওই দিনকা ওই যে ম্যাম আমার আপুসে বলছে, ও আপু আবার জিজ্ঞেস করছে তুই কার স্কুলে চর দিছস, কোন মেয়ে, এটা কে? আমি বলছি এটা তোর মাথা কামায় লাভ নাই, এটা ও শয়তানি করছে, আমার রাগ করছে, আমি চর মারছি। ও বলছে তোর লাইব্রেরি ডাকাই নাই, কয় দেখ এটা নিয়ে যে বাসায় বিচার নাই। আমি কই এটা নিয়ে তোকে চিন্তা করে লাভ নাই, বাসায় বিচার আইব না। কয় আইব না বলতে কি আইয়া তো পড়ছে অলরেডি, আমি কই যে আইসে, আমি ওই ম্যামতে বলছে, ওই ম্যাম কোনো সমস্যা নাই, ওইটা কোনো সমস্যা নাই। যাই ওদিনকা আমি পড়াটা শেষ করছি দিনকা, এরপরে আমি নেক্সট বাসা থেকে বাইরে নেই, আমি প্রায় পড়ছি, অনেক পড়ছি, মানে মাগরিব আজানের পর থেকে যে পড়া শুরু করছি একটা না আপনার 10টা পর্যন্ত পড়ে 11টা বাজে ওর সাথে আমার দেখা করার কথা। তারপরে আমি সবাই প্রায় শুয়ে পড়ছে, মানে আব্বু সজাগ আর কি, পুরোপুরি ঘুমাই নেই। তো আমি রুম থেকে আসতে, আমি আবার তখন আলাদা এক্সট্রা একটা রুমে থাকতাম, আব্বু বলতেছে কে, আমি রাকিব কই যাস? আমি বলতেছি আমি একটু প্রস্রাব করতে যাবো। পরে আর কোনো কথা বলে নাই, প্রস্রাবের কথা বইলা আমি আমার এক ফ্রেন্ডে মানে বলছি যে তুই ডাক দিলে তুই বাসা থেকে বাইর হইস। তখন আমার ফোন নাই, ওর ফোন আছে, বাসা থেকে বাইর হইস। আচ্ছা, তখন রমজান মাস চলতেছে, তারাবি পইরা সবাই মানে ক্লান্ত আর কি। ও বাসা থেকে বাইরে, তো আমরা 10টা 10:30টার দিকে বাসাতে বাইরেছি। আমরা হাইটা যাবো এতটুক দূরে। ও বলতেছে ঠিক আছে, আমি এক অটো নাম্বার আছে, অটোরে ফোন দিবি, টাকা লাগবো তো? কয় টাকা আরে পরে কিছু দিয়ে দিস, আমি ওইটা ম্যানেজ করবো না। ঠিক আছে, অসুবিধা নেই, টাকা দিব না আমি, টাকা দিব। তারপরে ওই দিনকা ওর সাথে আমার ফার্স্ট বলতে দেখা হয় ওই দিনকা, মানে আমি তাকে খুব টানছিলাম কাছে আসার লেগা, মানে ওই রকমের ভাবে আসা নাই, মানে আপনি চেষ্টা করেছেন তার সঙ্গে এরকম একটা সম্পর্ক করার জন্য, কিন্তু সে রাজি হয়নি। তারপর এক ধরনের জোর জবরদস্তি করেছেন? না, আমি পরে ওই রকম 2-3বার টান দিছি। ও বলছে দেখো এখন সময় না, সময় আসছে, ওকে ফাইন। তারপর যাই ওই ওর সাথে দেখা করে আমি মানে একটু রাখতে আইসি। আমি ঠিক আছে। তারপর আমি বললাম কি তোর সিকিউরিটি, তুই আমার সাথে এইটাই পারলি না, তুই আমার কি সিকিউরিটি দিস? তারপরে ও কোনো কথা বল না, কয় এখন তো সময় না, সময় আসবে এতটুকু আপনি দেখবো তোর সময় কখন আসে। তারপর ওই ফ্রেন্ডটা কিন্তু আবার বাউন্ডারি বাইরে ছিল, ওদের বাসা একটা বাউন্ডারি ছিল, ওর বাউন্ডারি বাইরে দাঁড়া করাইয়া মানে আমরা বাউন্ডারির ভিতরে ছিলাম। এবার ওইখান থেকে আমার ফোন কিনা লাগবো, মানে ওর সাথে কন্টিনিউ কথা বলতে হইব। ও বলতেছে তোমার সাথে আমি তো ফোনে কথা হয় না, স্কুলও ওই রকমের কথা বলতে পারতাছি না, তো ফোন কিনতে হইব তোমার। আমি কত ফোন কিনবো, টাকা লাগবো। কত টাকা লাগবো? আমি কই এখন একটা মানে বাটন সেট হইলে হইব কথা বলার জন্য। ও বাসা থেকে ওর মানে কিছু টাকা জমানো ছিল, ওইখান থেকে আমাকে 2000 টাকা দিছে। আচ্ছা, হ্যাঁ 2000 টাকা দিছে, বলতেছে ওই দিনকেই 2000 টাকা দিছে, বলতেছে ফোন কিনে নিয়ে আসো। আমি এখন করতে পারবো, কয় তোমার কি আমি কইছি এখন কিনতে, কালকে কিনবা। দেখ আমি ফোন কিনছি, ওই ফোন কিনা তারপরে সিম পাই না, ওই ভাইয়ের কাছ থেকে আবার আরেকটা সিম নিচ্ছি, ওই টাকা দিয়ে সিম নিচ্ছি। তারপরে কন্টিনিউ আবার যোগাযোগ হইলো, এন্দা ওর সাথেও আমার মোটামুটি চলতেছে, ভালো রিলেশনে চলতেছে। ওই ছেলেটাও মানে ডিস্টার্ব করতেছে না। এদিকে আবার আমি ওই বড় ভাইদের সাথে আবার একটু মেলামেশা শুরু করলাম। এবার খুব কাছ থেকে মেলামেশা শুরু করলাম। যেমন মানে আমার বড় ভাই ডাক দিলে আমার যাইতেই হবে, আমার যাইতে বাধ্য। আমি ওই রকমের ভাবে ওই নিয়ে একটা কথা বললে আমি ওই রকমের নিতাম। আচ্ছা, হ্যাঁ আমার যেতে হবে, আমি যাবোই, যে কোনো কিছুর বিনিময়ে আমি যাবো। যদি দরকার পড়ে আমার যদি বাসায় খাওয়ানো না দেয় তারপর আমি যাবো। যাই হোক আস্তে আস্তে ওই ভাইয়ের সাথে আমার এলাকার কিছু ভাই ছিল, ওই ভাইরা একটু নেশা পানি করতো। যাই হোক আমি ওদের সাথে মিশতাম ভাইয়ের সাথে। আমরা একদিন বাজারে গেছি, বাজারে গিয়া এই ব্রিজের নামাজ থেকে আমারে পাঠাইছে, আমাকে 200 টাকা দিয়ে পাঠাইছে। কয় ব্রিজের নামাজ যা, ব্রিজের নামাজ গেলে ওই একজন একটা জিনিস দিয়ে যাইব। আমি কই কি? কয় যা গেলেই বুঝবি।
তারপরে গেছি মতন আমারে দুইটা আর কি পাইপ সিস্টেম দিছে, মানে এটা কাগজ দিয়ে পেঁচানো, এটার ভিতরে গাঁজা ছিল। তারপরে আমি বললাম কি ভাই কাগজ দিছে 200 টাকা দা, কয় এডি মজা তুই বুঝবি কি। যাই হোক এটা দিছি, তারা ওইটা বানাইছে। তবে আমার বলতেছে আজকে তোর খাইতেই, আমি কই না, আমি খামো না। কয় স্মোক করস না, একটু উদ্দীপ ল। আমি কই না আমার দরকার নাই, আমার স্মোক করি এটাতেই বাসাতে জানলে মারবো, আবার যদি এটার সেন্ট পায় তো মানে কোনো কথাই নেই, আমারে খুব মারবো। তো বলতেছে তুই এত কষ্ট করে আইসস বা ওই জায়গা থেকে আনসস, তোর তো একটু একটু একটা নিল দিতেই। যাই হোক আমি জোরাজোরি পরে 2 টান দিই, 2 টান দিয়ে পরে আমি ওই জায়গা থেকে মাথা ঘুরে আমি নিচে বইরা যাই। তারপরে ওরা কইতেছে কি রে তুই বইরা গেছস, তোর শরীরে কি এনার্জি নেই? আমি কই ভাই তোমরা যে এনার্জির ভিতর থাকো আমি তো ওইটার ভিতর থাকি না, তোমরা তো ওইটার ভিতর অলওয়েজ থাকো, আমি তো থাকি না। যে ওর সাথে মেয়ের সাথে আমার কন্টিনিউ রিলেশন চলতেছে, এদিক দিয়ে ওরা গাঁজা টাজা খাইতেছে। তারপরে একদিন ওই দিন আমি বাসায় গেছি, ওই দিন মানে ধরা পড়ি নাই। তারপরে আরেক দিন 3-4 দিন পরে ওই ভাইদের সাথে আরেকটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে গেছি। আমরা ওই যারা গাঁজা খাইছিল তারাও গেছে, প্রোগ্রামে গেছি। প্রোগ্রামে গিয়া ওইখানে একটা মানে পুকুর টাইপের ছিল, মানে ওই জায়গায় একটা ক্লাব ঘর ছিল। ওই ক্লাব ঘরটা বর্তমানে ইউজ হইতেছে না, আগে ওইটার ভিতর ইউজ করতো, এখন ওইটার ভিতরে আর কি ওই নেশা পানি করে, ওই ইয়াবা টিয়াবা খায়। ওইটার ভিতরে ঢুকছি, আমি ঢুকছি আর বড় ভাই ঢুকছে। বড় ভাই ঢুকিয়া আরো 4 জন ঢুকাইছে, আমাদের সাথে 4 জন ঢুকাইছে। বলতেছে রাকিব তুমি তো খুব কষ্টে চলতেছ। আমি কই জি ভাই কষ্টে চলতেছি ভাই, কষ্টের কথা আর কি কমু। কয় তোমার কি টাকা পয়সা উপার্জন করা দরকার, তোমার লাইফে কি, তুমি ফিউচারে কি করতে চাও? আমি কই ফিউচারে যেহেতু আমার ফ্যামিলিগত সাপোর্ট আছে, বা টাকা পয়সা নাই কিন্তু সাপোর্টটা আমি পাইছি, বা আমি ইন্টারমিডিয়েট পাস করার পর আমি আর যখন একটা সরকারি চাকরি করবো। কয় সরকারি চাকরি করবা, সরকারি চাকরি হলে তো তোমার টাকা লাগবে অনেক, তুই টাকা পাইবা কই? আমি কই আমি আগে পাস করে নেই, তারপরে টাকা পয়সা জমি একটু বেশি এলো, চাকরি আমি নিমো। কয় জমি টমি তোমার কোনো বেচা লাগবে না, তোমার সহজ বুদ্ধি দেই তোমারে। ওই জায়গায় আমি গেছি পরে আমার সহজ বুদ্ধি দিল কি, তোমার আমি 150 টাকা রেটে দিব, এর উপরে তুমি যা বিক্রি করতে পারো সব তোমার। আমি বলছি কি, এই যে একটা ট্যাবলেট, এটা না আমার মাথা ঘুরাইতো, তো ওইটা খুব ভালো লাগতো। ওকে মাথা ঘুরাইলে বাইক গিয়া একটু শুইতে পারি, তখন ওইটাও আমি প্রায় 2-3 দিন পরে খাইতাম। তখন ভাই বলতেছে তুমি এই যে এডি 20 পিস আবার দিলাম, এটি তুমি বিক্রি করবা। আমি কই ভাই এটির কাস্টমার আমি পামু কই? কয় কাস্টমার পাইবা, তোমার সাথে আমি 2-3টা লোকের ভালো আন্ডারস্ট্যান্ডিং করাই দেবো, ওরাই তোমার সাথে ইয়াবা নিব, বা ওদের সাথেও 4-5 জন আইব, ওদের কাছেও তুমি বিক্রি করতে পারবা। আমি কই ঠিক আছে, যদি ভাই আমি আমার কাছে নিয়ে রাখতে পারবো, কিন্তু বিক্রি করা আমার প্রতি ইম্পসিবল, আমি পারবো না ভাই। কয় তোমার কোনো টেনশন নাই, তোমার সেভে থাকবো, বা ওরাই নিয়ে যাইবো। আমি বলতেছি ঠিক আছে, যদি ওরাই নিয়ে যায়। ও বলছে ভাই আবার বলছে কি, আমি বলবো তোমার কাছে আছে, কিন্তু তুমি ওদেরকে বাকি দিবা না। আমি কই ঠিক আছে ভাই, আমি বাকি দিব না, যে ওরা আইসে, ওরা আইয়া ওই দিনকে আমার কাছে 20 পিস ইয়াবা ছিল, 20 পিসের মানে 15 পিস ওরা নিয়ে গেছে গা। ওরা আমি বলছি, জিজ্ঞেস করছে কত করে দিতে হবে, আমি কইছি 300 করে আমার দিতে হইব। ও বলছে না 300 করে দিব না, আমি 250 করে দিব। আমি কই ঠিক আছে, আমার 100 টাকা জায়গা লাভ হইতেছে, মানে আমার একদিনে 1500 টাকা। আমি চিন্তা করলাম, আমি যদি একদিন এমন 1500 টাকা আমার হয়, তো আমার 1 মাসে 45,000 টাকা ইনকাম হইব। এত টাকা আমি রাখবো কই? তারপরে এত বন্ধু বান্ধব ছিল, আরো যারা নেশা পানি করতো, ওই দিনকে আমি টাকা দিচ্ছি। আমি কই যা আজকে মদ নিয়ে আয়, মদ খামু। আর বলতেছে তুই মদ খাবি, ঠিক আছে আমি আনার ব্যবস্থা করবো, কিন্তু আর একটা মুরগি কিনে আনতুই। আমি কি মুরগি কে? কয় এটা খামু, এটা মুরগি পাকায় খামু। আমি ঠিক আছে, আমি বলছি কি মুরগির টাকা আমি দিব না, মুরগির টাকা তোরা দে। ঠিক আছে মুরগির টাকা আমরা দিব। ওরা মুরগির টাকা দিল। তারপরে যাই হোক আমাদের বাসায় পাকাইছি, মানে পাকায়া মানে আমাদের বাসায় খাই নাই, আমরা আমার ফ্রেন্ডের বাসা ছাদে গিয়ে খাইছি। ওই দিনকার বাসায় মানে মত আমিও প্রায় একটু অনেক কেউ খাইয়ে ফেলছি, মানে খাইয়া মানে এত বমি, মানে বমি করতে করতে আমি বাসা অব্দি গেছি। ও সবাই দৌড়াদৌড়ি করছে, কিন্তু ভাইয়া তো হালকা পাতলা করতো,
ও ভাইয়া বুঝতে পারছে, কয় ও তো মদ খাইছে। ওদিনকে আমার কিছু বলে নাই। এই পরের দিন সকালে, আপনি কি ক্লাস 8 থাকতে এগুলো সব করতেছেন? না না, ক্লাস 9 ক্লাস 9 থাকা অবস্থায়। ওকে। ভাই আমার সকালবেলা ঘুমে থেকে উঠছে, ঘুমে থেকে ওইটা আমার হাত পা বাঁধবো, মানে বাজার প্রস্তুতি নিতেছে। আমি কই এটা মায়ের ডাক দিচ্ছে, মা আমার এই অবস্থাকে। কয় পরে ভাইয়া কইছে তোর আজকে বানাইতে নিয়ে হলাম। কয় আমি কই আমি কি করছি? তো কয় তুই কালকে রাতে কি খাইছস? এটা কই আমার বান্ডা ছুটাইছে। তারপরে ভাইও মারছে, কয় তোরে যে আমি কোনো বন্ধু বান্ধবের লগে কোনো আউট কোনো থার্ড পার্সন কোনো মানুষের সাথে যে চলাফেরা দেখি না। আমি তারপর বাড়ির কোনো মানুষ ছাড়া আমি মানে মাইটের খাইয়া কাহিল গেছে। আমি কই ঠিক আছে, আমি চলবো না। তাই যাই হোক, সকালে এই ঘটনা, এই মাইটের খাইয়ে আমি স্কুলে গেছি। স্কুলে গিয়া বাইরে ফোন দিলাম, ভাই বাসা থেকে তেমন মাইটের দিছে, তো কি করা যায়? কই কি করা যায়? কয় কি কইছো, কে লেগে মারছে? আমি কই ভাই ওই টাকা তো বেশি হয়ে গেছিল গা, ওইটা যাই তো ড্রিঙ্ক করছিলাম। তারপর ওই ভাইও ডাইকাই না অনেক বকাঝকা করছে। কয় আমি তোমার বলছি গেলে বিক্রি করার জন্য, তুমি এগুলা খাইছো কে? তুমি তুমি এটা এইগুলা করে খাইছো কে? আমি কই ভাই একটু মন চাইছিল তো, কখনো তো খাই নাই। যাই হোক, ভাই বলছে তোমার দ্বারা এগুলো হইব না, তোমার দ্বারা এগুলো হইব না। আমি কি কে ভাই ওই তো না কে? আমি কি আপনি বলছেন যেভাবে বলছেন এইভাবে? আমি মানে ভাই পা ধরে বসি, ভাই আমার দেন, ভাই ভাই আমার এটা লাগবেই, ভাই আমার এটা লাগবে। এই মুহূর্তে আমার যে এক ভাই দিতে আছে, যেমন আজকে 20টা দিছে, কালকে 20টা দিছে, পর এক সপ্তাহ পরে আমার 50টা দিছে। 50টা মানে ওই রকমের আমিও মানে এলাকার ভিতরে ফেমাস হয়ে গেলাম। রাকিবের কাছে গেলে ওই রেটটা পাওয়া যায়। যাই হোক, বিক্রি করতাম। তারপরে আস্তে আস্তে আমি মানে মেয়েটার সাথে আমার কন্টিনিউ রিলেশন চলতেছে। স্কুলেও যাইতেছি ঠিকঠাক মতন। মানে আমি ওই সময় এক্সট্রা যে কোচিংটা, ওই কোচিংটা আমি করতাম না। মানে সকালে একটা করতাম, বিকালে একটা করতাম। মানে বিকালে একটা আমি বাদ দিয়ে দিচ্ছি, বিকালে একটা আমি করবো না। বিকালে মানে ওই সময় আমার খেলাধুলো একদম ইন টোটাল বন্ধ হয়ে গেছে। আমি খেলাধুলো করবো কি, আমার সময় নেই। কারণ বিকালে আইসা ওই মানুষের সাথে যাইতে হয়। বা আমি এক পর্যায়ে মানে এলাকার ভিতরে আমাদের 2-4-5 এলাকার মানুষ খালি আমার সাথে আসে। তারপরে আমি চিন্তা করলাম, এমন করে যদি আয় মানুষ, তো আমার পুলিশে তুলবো। রাইট, হ্যাঁ, পুলিশ ধরবো। তারপর আমি বাইরে কইলাম, ভাই আমি তো ভাই খুব ফেমাস হয়ে যেতেছি গা ভাই, আমার তো পরে কয়দিন পরে পুলিশে ধরবো। কয় পুলিশ তোমার বাড়ি সীমানব দিয়ে থাকতো না। আমি কই কে ভাই, পুলিশ হয়তো না কে? কয় তুমি দেখো, তুমি যদি তোমার লগে যদি ওপেনও থাকে তো তোমার পুলিশে ধরবো না। আমি কই কে ভাই? তারপর কয় আছে পুলিশ আমরা যে এটা বিক্রি করি, আমাদের থেকে কমিশন খায় পুলিশ। আমি বলতেছি কমিশন খায় মানে আমি বুঝলাম না। কয় আমরা তোমার 150 টাকা দিই না, পুলিশে আমরা 150 টাকা থেকে 20 টাকা করে দিতেছি প্রত্যেক দিন। দৈনিক যদি মনে করেন ওই 100 ইয়াবা বিক্রি হতো, 100টা থেকে 20 টাকা করে পার পিস 20 টাকা করে ওরা বল দিত। আমি কই ঠিক আছে, তো দিলে তো ভালোই, আমার তো কোনো সমস্যা নাই। তো আস্তে আস্তে আমি একদম খুচরা বিক্রি করা বন্ধ করে দিছি। খুচরা বিক্রি করে বন্ধ করিস। তারপরে ভাই বলতেছে, তুমি যে খুচরা বিক্রি করে বন্ধ করে দিচ্ছ, তোমার তো মানে এখন টাকা। আমি ওই সময় কিন্তু মানে বেশ টাকা ইনকাম করছি, প্রায় 30-35 হাজার টাকার মতন আমার ইনকাম আছে। ইনকাম করে ওইটা আমি জমায় রাখছি। তারপরে জমায় রাখার পরে মানে আস্তে আস্তে যেমন আমার চলাফেরার দাসটা অন্যরকমের হয়ে যেতেছে। আমি ঠিক মতন বাসায় খাইতেছি না, একবেলা খাইলে 3 বেলা খাইতেছি না। হোটেলে এসে পড়তাম, এই রেস্টুরেন্টে গিয়ে খাইতাম। তারপরে বলতেছে তুই খাস কি? তারপরে আমার যে আরেক আমার বাসার পাশে যার একটা বন্ধু ছিল, ও বলতেছে আজকে তো রাকিব অমুক রেস্টুরেন্টে খাওয়াই আনছে বাসায় বলতেছে। তারপরে ওই আম্মা আইসে, আম্মা জিজ্ঞেস তুই বলে এমন রেস্টুরেন্টে খাওয়াইছস, তো ওইটা টাকা পাইছস কই? আমি কই কে বলছে তোমারে? আমি অমুক রেস্টুরেন্ট, আমি তো ওই রেস্টুরেন্টের জীবনে নামই শুনি নাই, জামু তো দূরের কথা, নামই শুনি নাই। তো যাই হোক, ওই মানে মায় আর ওইটা নিয়ে তো করলো না। ও বলছে ও মা ভাবছে ও শয়তানি করছে। তারপর আমিও বলছি ও শয়তানি করছে, ও শয়তানি করে একটা কথা গেলে তুমি এটা বিশ্বাস করে বইলা? তারপর আমি জানি না বাবা, আল্লাহ সব জানে। আচ্ছা, আল্লাহ সব জানে। আমি কই ঠিক আছে, আল্লাহ তো জানে। হ্যাঁ, তারপর ওই রকম বললা, ওই দিনকে আর কোনো কথা বলিনি। তারপর আমার কাছে অনেকগুলো টাকা আছে। তারপরে কত টাকা ছিল? 30-35 হাজার টাকার মতন। এই টাকাটা জমিয়েছেন কিভাবে? আমি ওই যেই টিউশনি টাকা মেরেছেন নাকি? না না, আমি টিউশনি টাকা মারিনি। তাহলে ওই যে ইয়াবা বেচতাম না, ওই ইয়াবা বিক্রি করার টাকাগুলো আপনার কাছে? আচ্ছা,
কাদের কাছে বিক্রি করতেন এগুলো? সব আপনার বয়সী ছেলে মেয়েরাই ছিল নাকি অন্য বড়রাও ছিল? আমার বয়সী মানে মানে যদি আমি তো অনেকই মানুষের কাছে বিক্রি করছি, আমার বয়সের ওই রকমের ছিল না, বা শতকরা 2-1 ছিল, আচ্ছা 2-1 ছিল। বা ওই টাকাটা আমার কাছে ছিল, বড় ভাই জানতো বলতেছে, যাই হোক ভাই আমার ওই বিষয়টা জানে, কয় তুমি তো এখন টাকা আয় করতেছ, যা জেমবে করতেছ, এমনি চালাই যাও। আমি কই ঠিক আছে ভাই, আপনারা বাসা থাকেন, আপনারা বাসা থাকলেই হবে। কয় ঠিক আছে, আমাদের সাপোর্ট তোমার সাথে সবসময় থাকবো। আমি কই ঠিক আছে ভাই, এটাই কথা। ঠিক আছে, আমি আস্তে আস্তে আমি জায়গায় 1-2টা করে বিক্রি করতাম, ওইটা বন্ধ করে দিছি। জি, আমি বন্ধ করে আমি একবারে পাইকারি আনতাম, পাইকারি না মানে আমি আমাদের এলাকা বা পাশের এলাকা বুঝতে এই লোক ছিল আমার প্রায় অনেক জনের লোক ছিল, বা মানে বাইসা আমি 4-5 জনের কাছে দিচ্ছি। আমি কই ধর তুই 50টা, ওরা কিন্তু এটা সেমন করতো। তাই ওরে আমি দিলাম, আমি কই তুই বিক্রি করবি, তুই আমারে 200 টাকা দিবি, আর বাদ বাই ওদের যা আয় করতো আর সব তোর। তো বলতেছে 200 টাকা কম হয়ে যায় না, মানে বেশি হয়ে যায় না? আমি কই না। তারপরে আমি নিয়ে নিছি, আমি কই যা তোর দিতাম না। তারপরে ঠিক আছে ভাই, আমি 200 টাকায় দিব। আমি কই ঠিক আছে, ডান। এখান থেকে আমার যেমন ইনকামের সোর্সটা আস্তে আস্তে আরো বাইরে যেতেছে। মানে আমি তখন দৈনিক বেচতে পারতাম, কোন সময় 30টাও বেচতে পারতাম, 40টাও বেচতে পারতাম। কত করে বিক্রি করতেন? 250 করে। কত টাকা লাভ থাকতো আপনার? মানে আমার প্রত্যেক দিন আপনার নিচে 3000 টাকা 4000 টাকা ছিল পকেটে। হ্যাঁ, প্রত্যেক দিন লাভ। হ্যাঁ লাভ। আপনি ক্লাস 9-এ পড়া একটা ছেলের প্রত্যেকদিন যদি পকেটে 3 থেকে 4,000 টাকা লাভ থাকে, এই ছেলে কি পড়াশোনার কথা চিন্তা করবে? আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে ইয়াবা ভয়ঙ্কর রকমভাবে আমাদের যুব সমাজকে গ্রাস করেছে। সেদিন আমি দেখছিলাম একটা টেলিভিশন প্রতিবেদন যে বাংলাদেশে এখন ইয়াবা তৈরি হচ্ছে। খুবই দুঃখজনকভাবে হলেও সত্য যে এটার মূল উৎপাদন আমরা করতে পারছি না। তবে সরকার যেহেতু একেবারে 0 টলারেন্স এটার ক্ষেত্রে, আমি মনে করি এটার একটা সুফল নিশ্চয়ই আসবে, কারণ এই সরকারের অনেক জায়গাতে সফলতা আছে। জি বলেন। তারপরে আমার রেগুলার টাকা টোকা আছে, আমি স্কুলে গিয়া মানে উড়াদুরা চলতাম। যত আমার ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে প্রত্যেকদিন মানে ইন টোটাল যে একটা চকলেটও খাইতো, ওই খরচটা আমি দিতাম। আচ্ছা, ওই খরচটা আমি দিতাম, কারণ হচ্ছে তাদেরকে আমার প্রয়োজন। কোন ক্ষেত্রে? কারণ ওই ভাই যদি আমার ডাক দেয়, ওই ডাক দিলে যদি আমি যাতে পোলাপান না নিয়ে যেতে পারি, কারণ ওদেরকে আমি মানে 10-12 জন পোলাপান স্কুলে আমি চালাইতাম, মানে আমার আন্ডারে চলতো, যা বলতাম তাই করতো। মানে এমন কি মানে যেরকমের বলছি, পয়সা খরচ করতেন, সুতরাং আপনার কথা শুনতো। হ্যাঁ, পয়সা খরচ করতাম, আমার কথা শুনতো। মানে এক পর্যায়ে আমার অনেক বক্ত হয়ে যায়, কারণ ওই পরে থেকে ওই মেয়েটার সাথে আমার একটু ঝগড়া হওয়ার কারণে ওর সাথে আমার একটু মানে রিলেশন চলছিল। হঠাৎ একদিন ঝগড়া হয়। কারণ হয়েছে কি, আমি আর ও কথা বলতেছিলাম, তখন ওর বাবা মানে রাস্তা দিয়ে যাইতেছিল, মানে হাত ধরাধরি করছিলাম, মানে হাতে ধরছিলাম, আর কিছু না। মানে আমরা যেই কোচিং করতাম না, ওই কোচিং এর হলে আমি ও একসাথে কোচিং করতাম। মানে আমাদের কোচিং ছিল সকাল 8টা থেকে, আমরা এসে পড়তাম 7টা, মানে বাসা থেকে 6:30 বাজে বাড়ি যেতাম। হ্যাঁ, গল্প করতাম। তারপর ওই দিনকা ওর বাবা দেখছে পরে ওর বাবা বোধহয় ওরে মানে কিছু বলছে বা মাইটের দিছে। ও বলতেছে তোমার সাথে রিলেশনই করবো না। আমি কই কিছু ভাইবা চিন্তা বলছো? হ্যাঁ, আমি কই, ও বলতেছে আমার যা বাবার বাবা হয়ে গেছে, আমি যা বলছি এটি সত্যি। আমি কই ঠিক আছে, আমি ফোন টোন বন্ধ করে দিয়া আমি মানে কাঁদতেছি। আমি কই কি করলাম আমি জীবনে, একটা মেয়ের ভালোবাসতাম, ও এরকমের করছে। পরে ওই দিনকার রাত্রেই একবারে আমি আপনার ঘুমের ট্যাবলেট খাইছি। আচ্ছা, হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খাইছি 12টার মতন। 12টা ঘুমের ট্যাবলেট খেয়া মানে যেদিনকে খাইছি ওর 3 দিন পরে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। আচ্ছা, হ্যাঁ, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। ওই দিনকার রাত্রে আমি এটা খাইয়া মানে আমি রুমের ভিতরে দরজা লাগাই, মানে বাসার ভিতরে একটু হামদুম চলতেছে যেহেতু বিয়ে। আমার ডাকতেছে বাইরা, কই রাকিব কই তুই? আমি কোনো সারা শব্দ নাই। রুমের ভিতরে গিয়া আমি সেন্সলেট অবস্থায় পড়ে আছি। মানে এরপরে যে কি হয়েছে আমি জানি না। যাই হোক, আমার হসপিটাল নেওয়া হয়েছে, সদরে আসছিলাম। তারপরে সদরে আইসা মানে যেমনি হোক আমি একটু সুস্থ হয়েছি। তারপরে বাসায় সুস্থ হয়েছি পরে মানে আমার ফোনের মানে আমার
আবার যার একটা ফ্রেন্ড ছিল বাড়ির পাশে, ও কিছুটা বুঝতে পারছে যেহেতু আমার মোবাইলের প্রোফাইল পিকটা ওর ছবিতে ছিল। আচ্ছা, ওর ছবিটা আমার হাতে, মানে আমি খাটের মানে কোনায় পড়ে গেছিলাম গা, ও আমার হাতের মধ্যে মানে হাতের সাথেই ফোনটা ছিল, মানে গ্যালারি থেকে ছবিটা বা প্রোফাইল পিকটাও ছিল। ও কিছুটা বুঝতে পারছে এমন এমন। তারপর ও পরের দিন স্কুলে যায়, স্কুলে গিয়ে বলতো তোমার রাকিবের সাথে কি তোমার কিছু হয়েছে? ও বলতেছে কে তোমার কি হয়েছে ওর? ও বলতেছে রাকিবের মনে মতো হসপিটাল। ও মানে সঙ্গে সঙ্গে কাইদা দিছে, কাইদা। ও বলতেছে কে ওর কি হয়েছে? কয় মনে মন গোপন ট্যাবলেট খেয়েছে, তোমার সাথে কি হয়েছে? কয় আমি তোমার সাথে একটু রাগারাগি করছিলাম, যে আমি তো বুঝতে পারিনি, এরকমের তো হয়ে যাবো। ওই যে আমরা যে একবার হাত ধরে ধরে কথা বলছি, আমরা তোমার বাবাই দেখছে, আমার বাসায় গালিগালাজ করছে, মারছে। আচ্ছা, ওই জন্য আমি রাগ সামালতে পারি না, এই জন্য ওরা আমি এই কথা বলছি, তোমার সাথে আমার ব্যাকআপ হইব। ঠিক আছে, যাই হোক, এই বলছে। তারপরে ও কাঁদছে। ও ওই দিন ক্লাস করছে না করছে সঠিক আমি জানি না, কিন্তু ওই দিনকা আবার ওই দিন না, ওই পরের দিন আমি হসপিটাল থেকে বাসায় আইসি সময় ওর চাচতো ভাই আমার দেখতে এসে। আমি কি ব্যাপার হিমেল, তুমি আইলা বাসায়? কয় দেখতে আইসি, আপনি বলে হসপিটাল ছিলেন ভাই? আমি হ্যাঁ হসপিটাল ছিলাম। আমি তো বলছি, তারপরে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করি তোমার বোনাই নেই? মানে ওই জায়গায় আমার মা ছিল, বোন ছিল, বা আরো রিলেটিভরা ছিল, তোমার বোন আইছে? ও ডাইরেক্টই বলছে ও ওই জায়গায় ছিল, তোমার বোন আইছে? তারপরে ও মাথার নিচের দিকে দিয়ে রাখছে। কি ব্যাপার, কি ও পাঠাইছে তোমারে? কয় না ভাই, ওরা পাঠায় নাই, আমি দেখতে এসে। আমি তুমি খবর পাইলা কেমনি? ওই যে ওই বাইক হইছে, এই ঘটনা। যাই হোক, তারপর বসলো ওদের সাথে, বাসা থেকে মানে ওরা ঢুকছে পরে, মানে বাসার আর সবাই বাইরে গেছে রুম থেকে। আমাদের সাথে গল্প গুজব করতেছি যে আমি ওই সময় পুরাপুরি সুস্থই, মোটামুটি সুস্থই, হাঁটাচলা করতে পারতেছি, সুস্থই। মানে আমার ওই বিজনেসটা কিন্তু রানিং চলতেছে, মানে ওই টাকা পয়সাটা আমি পাইতেছি না। ওই দিন হঠাৎ করে আমি বাসাতে বাইরে ফোন দিব, আমি কিরে ফোন দিছি, আমি টাকা পয়সার কি খোঁজ খবর? টাকা পয়সা দিয়ে তো ওরা দেশ নাই, একটু হিসাব নিকাশ আছে, তখন হিসাব নিকাশটা সারি। এই মুহূর্তে মানে আমি আমাদের একটা ক্লাব রুম ছিল, মানে ওই একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি অফিস সিস্টেম একটা রুম নিয়েছিলাম, আমি একটা অফিস বানানোর জন্য একটা রুম নিয়েছিলাম। ওটার ভিতর চেয়ার, টেবিল, টিভি, মানে সবই ছিল। ওটার ভিতরে আমরা যত ওকারেন্স করতাম। ওকারেন্স বলতে কি, মাদকটা ওইখান থেকে সাপ্লাই দিতাম। আচ্ছা, ওইটার ভিতরে টাকাও নিতাম ওইটার থেকে, মানে দিতামও ওইটার ভিতর থেকে দিতাম। দেখ আয় অফিস আয়, তো ঠিক আছে আইতাছি, সবাই টাকা টোকা নিয়ে আসছি। পরে বলতেছে মানে টাকা টোকা লেনদেন পুরা ক্লিয়ার। বলতেছে ভাই আমরা তো খাই, আপনি একদিন খাই টেস্ট করে দেখতারেন না? তখন আপনি ইয়াবা নেন না? না, আমি তখনও নিই না। আচ্ছা, তখন ওই যে মাঝে মাঝে মদ খাইতেছি, আর গাঁজাটা তখন ধরেন রেগুলারই খাইতেছি, গাঁজাটা রেগুলারই খাইতেছি। আমি বলতেছি কি কষ্ট থেকে, না আমি এটার প্রতি এত রুচি নাই, এটা চকলেটের তো চোট, এটা কি খামো? কই একবার খাইয়া দেখেন বস। আমি কই বস কইসস, ঠিক আছে, আমি তো একদিন তবে সবারই নিয়ে খামো, সবাই নিয়ে বসবো, খামো। তারপরে প্রায় এক সপ্তাহ পরে আমি ওদেরকে নিয়ে বসা প্রায় আমি 10টার মতন খাই লাইছি। আমি বলছি কই এটার এনার্জি কই, এটার কি, এটার ভিতরে কি আছে আজকে দেখবো। মানে ওরা খাইয়া, আমি খাইতেছি, ওরা খালি দেখতেছে, কই এতগুলো একবার কেটে খায়, মানে বলতেছে। আমি কই মাত্র তো শুরু করলাম, কেন যেটি আছে ব্যাগ গেলে খাই নিতে পারবো। কয় ঠিক আছে। তারপর ওদের সাথে একটা বাজি হয়েছে। বাজিটা কিরকমের, এখানে মানে 30টা ইয়াবা ছিল। 30টা ইয়াবা যদি আমি খাইতে পারি, তো ওরা আমার 1 সপ্তাহ পর্যন্ত, মানে ইয়াবা যত করে বেচবো, ওরা পার্সেন্টেজ 1 টাকাও রাখবো না, সব আমার দিয়ে দিব। আমি যদি হ্যাঁ, আর যদি আমি না খাইতে পারি, তো আমি ওদের কাছ থেকে ওই যে 200 টাকা নিই না, 200 টাকা নিতে পারবো না। আমি ঠিক আছে রাজি হইলাম। আমি আচ্ছা ঠিক আছে 30টা খাই ফেলবো। পরে ওই দিনকা আমি 30টা খাইতে পারিনি, প্রায় 8টা ছিল আমার মনে আছে, 8টা ইয়াবা ছিল। আমি খাইতে 22টা খাই ফেলছি। মানে পরে যা, মানে আমি যে মানে একটা বুকের মানে খাইতেছি, আমার মুখ টুক মানে চুলে গেছে। মানে আমি আমার জিব্বা দিয়েও, মানে জিব্বাটা লড়াইতে পারতেছি না, আমি যে খামু। বা
আমি মানে কোনো কথাই বলতে পারতেছি না, আমার মুখ দিয়া মানে একটু মানে লেবরা সিস্টেম বাড়িতেছে। তারপরে ওরা বলছে ভাই আপনার হায়াত শেষ। তারপরে আমি কোনো কথা বলি না, আমি আসতেছি, আমি হাত দিয়ে দেখাইতেছি জ্বালা জ্বালা আর জ্বালা। তারপরে ওরা বলতেছে না ভাই জ্বালা লাগবে না। তারপরও মানে আমি চর মারছি, তারপর আমি মানে খুব কষ্ট একটা কথা তোরা বলছি না জ্বালাইতে। তারপরও আপনার একটা খাইছি, খাইয়া মানে আমি ওই জায়গায় যে শুইছি ওই শোয়া থেকে আমি উঠতে পারতেছি না, মানে আমি ঘুমাইতেও পারতেছি না। একদিনে যে চাই এসেছি ওই চার ভিতরেই মানে এক ফ্লোরের ভিতরে আমি শুয়ে পড়ছি, ফ্লোরের ভিতরে আমি শুয়ে পড়ছি, মানে আমি কিছু মানে চাইতেও পারতাছি না, সরি আমি চাইতেছি মানে চোখ বন্ধ করতে পারতাছি না। যাই ওই দিনকা পরে আমি ওই দিনকা রাত্রে আপনার তখন বাজে কয়টা 9টা 9:30টার ভিতরে মানে বাসাতে ফোন দিতেছে কই তুই। আমি ফোনও রিসিভ করতে পারছি, আমি ফোন রিসিভ করে বলতেছে আরেকজনটা রিসিভ করেছে, বলতেছে ভাই তো ফোন এই যে এনে চার্জে রাখিয়া গেছে এক জায়গায়, ও তো মানে বাজারে গেছে বা এনে গেছে ওইটা কয়ে কাটাইছে। তারপরে বাসায় আইছি, মানে আমি কথা মানে স্পষ্টভাবে বলতে পারতেছি না, মানে কথা যেমন আটকে আটকে যাইতেছে। যাই হোক ওই দিনকে আমি বাসায় গেছি রাত্রে তখন 9:30 বাজে। বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে বলতেছি কিরে তোরা তো লেট হয়েছে বাসায় আসতে। আমি কই আমি একটা স্টেশনে গেছিলাম। কই কিরে, আমি কই এই এমনি ভালো লাগতেছে না না এই জন্য আর কি গেলাম, ভালো লাগতেছে না ওই জন্য গেলাম। তো বলতে তো ভালো লাগতেন তো কারণ কি, আমি কই কারণ এমনি ভালো লাগতেছে না সব, আমার তো কোনো কারণ মানুষের ভালো লাগে না লাগে এর বিষয়ে কোনো কারণ থাকে না। মন যখন ভালো লাগে তখন আমি বাসায় থাকি, আর যখন ভালো লাগে না আমি দূরে কোথাও যাই, এই আর কি মনটা ভালো করার জন্য যাই। তো ওই সময় আর কোনো কথা বলে নেই। তারপর পরের দিন থেকে মানে আমি ওই সময় প্রায় 35,000 বলছি না, ওই সময় আমার ক্যাশ ক্যাপিটালটা প্রায় মানে 80-র মতন হয়ে গেছে, 80,000 টাকার মতন হয়ে গেছে। এরপরে ওই যে আমি যে বলছি ওই তোরা এক সপ্তাহ পর্যন্ত যা বিক্রি করবি সপ্তাহদের মানে আমার কোনো অ্যামাউন্ট দিতে পারবি না। তারপরে মানে ওই 80,000 টাকা যে ছিল, মানে ওই 80,000 টাকা মানে ওদের দিয়াও প্রায় আমার আরো 10-15,000 টাকা রেন্ট হয়ে গেছি আমি, মানে ওদেরকে দিতে যেহেতু বাজি ধরছি। জি মানে ওর দিতেইব, কারণ আমি যদি না দেই তো আমি ওদের সাথে থাকতে পারতাম না বা আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবো। যে আমি বড় ভাইরে কইছি ভাই এমনি হয়েছি, তো তারপর বড় একটা চল মারছে, তুই বলো যেতে। আমি ভাই কি করতাম কন, কয় তোরে কইছি এটি খাইতে তোরে আর দিতামই না। আবারও পায়ে ধরছে, আমি বাইনা বল আমার এটা লাগবই। তারপরে যাই হোক এক কথায় দুই কথায় প্রায় 2 দিন ঘুরছি, 2 দিন ঘুরা নিছি ওই ক্যাশ ক্যাপিটাল টাকা, কিন্তু আমি বাইরে দিয়ে দিচ্ছি। আমি ভাই এটি দেন বা মানে আস্তে আস্তে দিতে আসি, ওরা বিক্রি করতেছে ওরা বিক্রি করতেছে। তারপর যাই হোক আমি ওদেরকে বলছি যে আচ্ছা ঠিক আছে তোদের এক সপ্তাহ যা বিক্রি করবি সবই দিমো, কিন্তু তোরা আমার এই 5 জন আসছিস 5,000 করে টাকা দিবি, এক সপ্তাহে 5,000 করে টাকা দিবি, আর আমার কিছু লাগবে না। কারণ ওই জায়গায় 15,000 টাকা 15,000 আর 80,000 টাকা 95,000 টাকা হয়ে গেছে। 95,000 টাকা আনছি আমি, ইয়াবা দিচ্ছে আমারে। তখন ইয়াবা রেটটা মানে ওই জায়গা থেকে আমি একটু কমে আনছি, মানে ওই 95,000 টাকা আছে আমার ওইটা পুরোটা লাগে নাই, মানে আমার ওই জায়গা থেকে কিছু টাকা বাঁচছে, প্রায় অনেক টাকাই বাঁচছে, এই আরো 20-22,000 টাকার মতন বাঁচছে। যাই হোক আমি আগে আনতাম 150 টাকা রেটে, ওই সময় আনছি 125 টাকা আর 27 টাকা রেটে, দুইবার আনছি। তো একবার আনছি 125 টাকা, একবার আনছি 127 টাকা, ইয়া বানছি। আনার পরে ওদেরকে দিছি, আমি ঠিক আছে এলা তোরা এক সপ্তাহ বেশ এলা টাকা, কারণ আমি আমার ওই টাকাটা রেখে লেছি। আমি কই ওরা বিক্রি করলো যে পরে আমি আমার ব্যবসাটা রানিং করতে পারি, এই জন্য এই টাকাটা আমি রাখছি। যাই হোক ওরাও খুব চাঙ্গা, মানে ওরা এদিক মানে বিক্রি করবো কি, ওরাও মনে করেন ওদের বন্ধু বান্ধব লইয়া সব করে খাই শেষ দিছে, মানে ওরা নিজেরাও অ্যাডিক্ট হয়ে গিয়েছে এগুলো খাচ্ছে। হ্যাঁ ওরা নিজেরাই খাইয়া সব শেষ দিছে। তারপরে ওরা কইতেছে কই ভাই মানে জিনিসটা তো ভালো না, কইতে আনছে। আমি কই আগে যেটা খাইছি এটা না, কয় না পাই এটা তো একটু মানে ডাউনে। আমি কই ঠিক আছে নেক্সটে ভালো মতন দেবো না। তারপর ভাই আপনি দুর্নীতি করছেন। আমি তোর আমি কি দুর্নীতি করতে সাথে আমি কোনো সময় দুর্নীতি করছি? বলতেছে না এই যে একটা করছেন। আমি কি আগে দিতেন ভালোটা, এবার দিচ্ছেন খারাপটা, এবার মানে লটারি পাইছি দেখে খারাপটা দিয়ে দিচ্ছেন। আমি বলছি না রে ভাই, মানে আমি তো একবারই খাইছি, আমি তো কোনটা কিরকম আমি তো বুঝি না। তারপরে বুঝি না, আচ্ছা ঠিক আছে এটা না মানে এটা থেকে কালারটা একটু গাঢ় হবে বা এটা থেকে এক সাইজ বড় হবে, একটু বড় হবে, ওইটা হচ্ছে ভালোটা। আমি কই তোর একদিন লয়ে যাবো না, তুই গিয়ে আনিস। তারপরে যাই ওর এক সপ্তাহ এমনি কাটাইলো, আমিও এক সপ্তাহ মানে
কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমি বাসায় বয়ে স্কুল যাইতেছি আর টুকটাক চলতেছে, নিজের খরচটা চালাইতেছি। কারণ আমার কাছে ওই সময় 40,000 টাকার মতন ছিল, 40,000 টাকার মতন ছিল। কারণ ওদের কাছ থেকে 5 জনের কাছ থেকে আমি 25,000 টাকা নিছি, আর আমার কাছে ছিল 80,000 টাকার মতন। ওই 80,000 টাকাও পুরা লাগে নাই আর ওরও মানে টাকাটা আমার পুরোটা লাগে নাই। ওই যে 25,000 ওইটা আমার কাছে আছে। এই 25,000 টাকা ছাড়াও আমারও 25-26,000 টাকা ওদের কাছে আর মানে আলাদা ওই 80,000 টাকা থেকে বাঁচছে। আচ্ছা, ওই এক সপ্তাহে মানে ওরা খাইছে, ওই জন্য আর কি এত টাকা লাগে না। যদি ওরা বিক্রি করতো তো টাকা লাগলিলে। আচ্ছা, ওইটা খাইছে এই জন্য টাকাটা মানে এরকম লাগে না। তারপর যাই হোক, এক সপ্তাহ পরে আমি আবার আমার ব্যবসা শুরু করলাম। ওই সময় একটা ডিল পাইলাম, একটা গ্রুপের ভিতরে ফ্যান্সি ডিল লাগবে। গ্রুপটার নামটা আমি করতেছি, ঠিক আছে, মেনশন করতে হবে না। হ্যাঁ, গ্রুপে ফ্যান্সি ডিল লাগবে। আমি বলছি ভাই আমি তো ব্যবসা করি, আমি ফ্যান্সি ডিল দিব করতে। তারপরে বলতেছে ভাই একটু দেখেন, আপনি আমার যদি 20টা ফ্যান্সি ডিল দেন, আপনারে আমি পার পিস 1800 টাকা দিব একটা বোতল। তারপর আমি মানে আমি জানি একটা ফ্যান্সি ডিলের বোতলের দাম এত না, আমি রাজি হয়ে গেছি। মানে আমি যে কই থেকে দিব ওইটাও আমি যাই না, আমি রাজি হয়ে গেছি, আমি এটা দিব। তারপর বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছি, আমি কই ভাই এমন 20 বোতল আমার ফ্যান্সি ডিল লাগবে, এটা ব্যবস্থা কেমন কি? কয় ঠিক আছে, তুমি রেট কত করে লইছো? আমি কই ভাই রেট অন্য কিছু বলি নাই, তো আপনি বলেন কত করে? কয় তুমি 1100 করে লো। আমি কই 1100 করে লইলে আমার থাকবো কত? কয় তোমার 200 করে থাকবো। আমি কই আচ্ছা ঠিক আছে। আমি ওর কাছ থেকে 1800 টাকা রেট লইছি, 1800 টাকা। তারপরে আর বলছি এই গাড়ি ভাড়া লাগবো, তুমি আর 1000 টাকা দিও। ও পার পিস 1800 টাকা দিছে, আবার এক্সট্রা 1000 টাকা দিছে গাড়ি ভাড়া। যাই হোক, আমি পরে ওরা কি মানে ওইটা নেওয়ার পরে মানে ওই জিনিসটা খুব ভালো ছিল, ওরা রেগুলার আওয়া শুরু করলো। মানে ওরা রেগুলার আইতাছে। এর ভিতরে পুলিশ প্রশাসনে আমার কোনো ঝামেলা নাই। ওই বলছিলাম আমার এক চাচা, ওই যে ইউনিয়নের সেক্রেটারি, যে ওই চাচাটা মানে কিছু অবাতস পাইছে, রাকিব তো এই লাইনে জড়াই গেছে। মানে ওই চাচাদের সাথে পুলিশের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। কারণ ওই চাচা আমার পুলিশ ধরাইতে চাইছিল। আচ্ছা, মানে পুলিশ বাস অব্দি আনছিল। আমাদের ফাঁড়ি থেকে 9 জন পুলিশ আসছে। তখন বাজে আপনার রাত 2:30টার মতন। রাত 9 জন পুলিশ আনছে, 9 জন পুলিশে না আমার ধরাইবো। তারপরে আমি ওই মানে পুরোপুরি ঘুমাই না, আমি আবার ফেসবুকে ঢুকতেছি। কারণ আমাদের একটা ছিল মানে আমরা বিজনেস করবো, ঠিক আছে আমাদের করে বিজনেস করবো, কিন্তু ফেসবুকে মানে ওই বড় ভাইরে আমরা ট্যাগ করে দিব। মানে মাদকের বিরুদ্ধে আমরা ট্যাগ করি, মাদক বন্ধ করবো, এই সমস্ত বিষয়ে ট্যাগ করি। আর আমরা এলাকার ভিতরে বা আমরা একটা মানে অনুষ্ঠান করি। অনুষ্ঠান মাদক বিরোধী, হ্যাঁ মাদক বিরোধী আমরা অনুষ্ঠান করি। কারণ ওই জায়গায় যারাই মাদক বিরোধী অনুষ্ঠান করে তারাই কিন্তু মাদকের সঙ্গে জড়িত, হ্যাঁ মাদকের সঙ্গে মানে খুব কাছ থেকে জড়িত। পারে ওই যাই ওইটা হয়েছে। তারপর পুলিশে ওই যে বলছিলাম যে চাচার বাসায় পুলিশ নিয়ে আসছে, ওই রাত্রে পুলিশ নিয়ে ওইটা ওই যে মাদকের বিরুদ্ধে আন্দোলন, ওইটা ওই পুলিশের আগে ছিল। যাই হোক, ওই চাচাই পুলিশ নিয়ে আসছে 9 জন। মানে আমি চাচাই জানছে, মানে আমি এট ফার্স্ট জানতে পারি মানে বুঝতে পারি নাই। তারপর আনার পরে যখন ফ্লাশ হয়ে গেছে তারপরে আমি বুঝছি ও আনছে, মানে ও পুলিশ সরাসরি বইলা দিছে। যাক আমার বাসা অব্দি আসছে, বাসায় আইসা ডাকতেছে। মানে ওই দিনকা অ্যাকচুয়ালি আমার আব্বু বাসায় ছিল না, আমার আব্বু আর আমার ভাইয়া মানে আমার এক রিলেটিভের বাসায় গেছে। আমি, আমার আম্মু আর আমার বোন ছিলাম বাসায়। আর আমার ওই যে বোনের বিয়ে হয়েছে ওই বোন আর ওই বোনের হাজবেন্ড ছিল বাসায়। ওই দুলাভাই ঘুম থেকে উঠছে, ওইটা বলতেছে পুলিশ দেখা, মানে হ্যাঁ ঘাবড়াই গেছে বলছে। পরে আমার ডাকতেছে, আমার বাসায় তো পুলিশ। তারপর আমিও মানে আমি ডাকতেছে, আমি এটা বুঝতে পারতেছি না কে ডাকতেছে। আমি এত রাত্রে মানে ভূত না কে ডাকতেছে আইয়া। তারপর যখন পুলিশ বলছে, তারপর যেহেতু আমি তারপরে আইসি, মানে দরজা খুইলা তারপরে বলতেছে, মানে ডাইরেক্ট কালার ধরে বলতেছে তুই মাদক ব্যবসায়ী। পরে আমি যে মানে দৌড় দিমু বাপ, ওই মুহূর্তে মানে মাথায় একটা বুদ্ধি এলো, কয়ে বাইরে না বলছে ফোন দেওয়ার লাগে। তারপরে ওদের সাথে মানে আমি উল্টা থ্রেট করতেছি। কারণ ওই সময় আমার সাথে মানে টাকা টোকা ছিল, মানে
প্রায় 10-12 হাজার টাকা ছিল। ওই যে কারণ আমি বিজনেসটা রানিং করতেছি, ওই টাকাটা, ওই যে টাকাটা বলছিলাম ওইটা ইনভেস্ট করছি, ওই টাকা থেকে আমার লাভ হইতেছে। তখন আমার কাছে ওই ফেন্সি ডিলে 15-20 হাজার টাকা ছিল। তারপরে বলছে আমরা ইনফরমেশন পাইছি তোর কাছে ইয়াবা আছে। আমি কই ঠিক আছে স্যার, আমার ঘরে যদি ইয়াবা থাকে তো আমি আর আপনাদের সাথে কোনো কথা বলবো না, আমি সরাসরি আপনাদের সঙ্গে চলে যাবো। আচ্ছা, তো ঠিক আছে, আমার ঘর চার্জ করাইছে। ঘর চার্জ করা কিছু পাই নাই, ওই টাকাটা পাইছে। টাকাটা পাইয়া মানে ও বলছে তুই কিছু করস না, তুই লেখাপড়া করস, তুই ক্লাস 9-এ পড়স, তোর কাছে এত টাকা করতে। আমি বলতেছি আমি তো ইলেকট্রিক্যাল কাজ করি, মানে আমি ইলেকট্রিক্যাল কাজ টুকটাক পারতাম, মানে মানুষের বাসায় ওই ফ্যান ঠিক করে দিতাম, লাইট এটা টুকটাক করতাম। এটা এমনি এমনি জমাইছি। কয় কতদিনে জমাইছস? আমি বলতেছি বছর 6 মাস হইব এটা জমাইছি, এই টিফিনের খরচ জমাইতাম, এমবে আমি জমাইছি এটা। তারপরে ও আর আমার নিয়ে যাবো থানায়, নিয়ে যাবো। তারপরে মাথায় বুদ্ধি এলো, বড় ভাই তো ফোন দিতেইব। বড় ভাইরে ফোন দিচ্ছি, বড় ভাই বলছি, মানে ফোনটা মানে 2-3 বার ট্রাই করছি, ধরে নাই। তারপরে 4 বার মাথা ফোনটা ধরছে। ধরার পরে আমি বলতেছি ভাই এমন এমন বাসায় তো পুলিশ আসছে। তারপরে বলতেছে কোন পুলিশ? আমি কই ভাই আমি তো নাম টাম যাই না। কয় ওর কাছে ফোনটা দাও। ফোনটা দিছি মতন, মানে ওই যে চাচাটা ছিল না, ওই চাচাটাই আপনার মানে আমার বাড়ির একটু আড়ালেই ছিল, আমাদের একটা জঙ্গল ছিল, বাজার, ওই বাজারে দাঁড়ায় দাঁড়িয়ে স্মোক করতেছে। আচ্ছা, স্মোক করতেছে। যাই হোক ওই ভাইয়ের কাছে মানে ওই পুলিশের মানে এসআই যায়, ওর কাছে আমি ভাইয়ের সাথে একটু ফোনটা ধরাই দিছি। তারপরে মানে 9 জন পুলিশ ছিল, 5 জন উপরে ছিল, আর 4 জন বাড়ির 4 কোনায় ছিল, মানে দৌড় দিলে ধরবো। তারপরে বলে কি বলছে পুলিশ, মানে আমি যে মানে রুম থেকে দরজা টপকায়া মানে বারান্দায় আইছি, বারান্দা থেকে আমি সিঁড়ি পর্যন্ত নামি নাই, পুলিশ নাইমা সিঁড়ি অব্দি মানে সিঁড়ি পর্যন্ত নাইমা গেছে, নেমে যাইব কা। তারপরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোমার কাছে টাকা আছে? আমি কই জি ভাই টাকা তো আছে। কয় 10,000 টাকা দিয়ে দাও। আমি কই 10,000 টাকা দিতাম? হ্যাঁ দিয়ে দাও। তবে ঠিক আছে, আমি স্যার করে ডাক দিচ্ছি, এই যে স্যার এটা দিতে বলছে ভাই, এটা আপনার রাখেন। তারপরে কোনো কথা কয় নাই। তারপরে মানে ওই টাকাটা নিয়ে আমার পিঠে মানে 2টা হালকা ভাবে থাপ্পড় দিয়ে বলতেছে ভালোই যা, বলতেছে তুই ভালোই যা, ভালোই যা। যাই হোক আমি হাসা দিছি। তারপরে ও পারে আমি ওই দিনকার রাত মানে বাসা থেকে মানে কি বলবো কিছু বলে নাই, মানে সবাই মানে আমি দুলাভাই আম্মু এরা কিছু বলে নাই, কারণ ওরা যদি কিছু বলে, কারণ আমি তাদের সাথে একটু তেরা কথা মিসবিহেভ করবো, ওই জন্য কিছু বলে নাই। মানে পরের দিন সকালবেলা মানে আমি বাসাতে বাইরেছি, ওই বড় ভাইয়ের সাথে গেছি। ভাই এমন এই ডাইলগে কয় পুলিশ তো তোর চাচাই আনছে। আমি চাচাই আনবো কে? কয় দুই যে ব্যবসা করে চাচার তো সহ্য হয় না, চাচার তো সহ্য হয় না, এলাকা চাচাই পুলিশ আনছে। আমি কই আমি হ্যাঁ আমার পুলিশ ধরাইবো, এটা আমার বিশ্বাস হয় না। কয় তো সাথে সাথে ওই এসআই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে স্যার ওই পুলিশ কালকে যে আপনারা আসছিলেন আপনাদেরকে ও বলছে। হ্যাঁ ওই লোকটা বলছে। আমি কই তারপরে আমি আবার ফোন দিই, আমি কই ঠিক আছে ও আমার এই চাচাই বলছে। কয় হ্যাঁ এই চাচাই তো বলছে। আমি বলছি যে আপনার কি ইনফরমেশন দিছে? ইনফরমেশন দিছে তোর বাসায় বলে ইয়াবাটি অলওয়েজ থাকে, ফেন্সিডিল থাকে, এই জন্য আর কি আমরা গেছি। কারণ তারপরে ওই ভাইয়ের সাথে কথা বলছে, তারপরে আমি মানে সুন্দরে বয়ে পড়ছি। আমি চিন্তা করতেছি চাচা আমার লোকে একটা কি কাজ করলো, চাচারে দেখলে সালাম দিতাম। একবার চাচার লোক আমি একটা বেদবি করছিলাম, এই ফল আমার এখন এমনি দিতেছে। তারপরে ওই ভাইয়ের সাথে চাচার কিন্তু ওই ঝগড়া বলছিলাম না, ওই ঝগড়াটা যেমন আস্তে আস্তে যেমন মানে ও চাচাই দেখলে ওই ভাইয়ের নামে বদনাম কইতাছে, এনকই দোকানপাটে কইতাছে যেমন বদনাম কইতাছে, ভাইও কিছু বলতেছে না। তারপর যাই হোক আমিও ব্যবসাটা আস্তে আস্তে আবার রানিং করলাম, মানে রানিং ছিল, মানে একটু ড্যাম হয়ে গেছিল যে পুলিশ আসার পরে 2-3 বন্ধ ছিল। তারপরে বাসাতে আব্বু আইয়া বলতে আছে ভাইয়া হেরাই বলতে আছে কি বাসায় পুলিশ আছে গে। আমি বলছিলাম আমি তো আব্বু দেহ আমি তো ছাত্রলীগ করি, পুলিশ আনছে ছাত্র দলের পোলাপান। এডিট পার্ট পুলিশ ছাত্রলীগ এগুলো একটু মিউট করতে হবে। তুমি আপনি বলে যান, আমি ইয়েটা দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি। ওরা আনছে, বিরোধী দলেরা আনছে। আমি ঠিক আছে ওরা আনবো কে, ওরা আনবো কে, কারণ কি? কারণ মানে আমি যেভাবে আগাইতেছি তাদের এটা পছন্দ হয় নাই, ওই জন্য আর কি আমারে ওরা ধরাই দিয়া মানে একটু
ওরা খুব স্ট্রং হইতে যেতেছে। এটা বুঝলাম। তারপরে মানে আব্বু কাঁদতাছে, কয় দেখ তোরে খুব আদর করে মানুষ করতেছি, তুই যদি আমার তোরে নিয়ে খুব আশা ভরসা, বা তুই যদি এরকমের করস মানে আমি কি করবো, আমার তো মরে যাওয়ার কোনো উপায় নেই। দেখ বড় ভাই, আমার বড় ভাইও মানে লেখাপড়া এরকমের করে নাই, কয় তোর নিয়ে আমার আশা ভরসা স্বপ্ন আছে, তুই যদি এরকমের করস আমি কেমনে থাকবো ক। মানে আমার খুব মায়া লেগে গেছে। আমি পরে প্রতিজ্ঞা করলাম যে মানে শালার কিছুই করবো না, যাক সব সাইরা দিমু, সব সাইরা দিমু। কিন্তু সাইরা দিমু বললেই তো ভাই সারা হয় না। যাক তারপরে আরেকটা ইনফরমেশন এলো, আর আমি ওই যে মেয়েটার সাথে রিলেশন করতাম না, ওই মেয়েটার সাথে আমার রিলেশন চলতেছে। তারপরে ফেব্রুয়ারি আর মানে 7 তারিখ আগে মানে গত বছর মানে এর ভিতরে আমার এই 9 পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষা দিয়া মানে পরীক্ষার আগে একটা ঘটনা করছে কি, আমরা একটা কোচিং করতাম এক্সট্রা, মানে এক্সট্রা একটা কোচিং শুধু আমি আরও। পজ একটু, এক মিনিট, নয়েজ। এডিট পার্ট ক্লোজ, বলেন তারপর। মানে একটা কোচিং করতাম শুধু আমি আরও। ওই স্যার নামটা বলতে চাইতেছি না, আমরা ওই একটা সাবজেক্ট নিত আমাদের, ব্যাংকিং আর হিসাব বিজ্ঞান সাবজেক্টটা নিত। ওই স্যার মানে আমরা আলাদা বেঞ্চে বসতাম আর স্যার আলাদা বেঞ্চে বসতো, মানে পাশে, মানে আমাদের ক্লাসমেট। আমি স্যারের বলছি স্যার আমরা দুজন একসাথে করবো, টাকা যত লাগে দিমো, কিন্তু আমার দুজন একসাথে বসতে হইব। তারপরে স্যার বলতেছে না এটা তো ঠিক না, আলাদা আলাদা বসবো। ঠিক আছে, আলাদা আলাদা বসতে বসতে মানে ওই রকমের একসাথে বসতে আছি, কারণ স্যারও মানে কিছু বুঝতেছে। তারপরে স্যারও কিছু বুঝতেছে, স্যারের কাছে প্রাইভেট পড়তাম। মানে নর্মালি আমরা যদি একটা প্রাইভেট বা কোচিং করি, ওইটার মাস শেষে পেমেন্টটা 500 টাকা দিতে হয়। ওই স্যারকে মানে আমরা দুজনে 5,000 টাকা দিছি, মানে ওর তো দিতে আমি দিছি 5,000 টাকা দিছি। আমি স্যার এটা রাখেন, এত টাকা রাখে। আমি স্যার আমার এক্সট্রা পড়ান যে আমাদের বেশি নজর দেন যায়, এই লেগে এটা রাখেন। তারপর স্যার কোনো কথা মানে রেখে দিছে। তারপরে মনে করেন স্যার মানে আমাদের মানে আমরা পড়ার প্রতি মানে স্যার কোনো নলেজই দিতেছে না, মানে আইতাছে আমরা মানে হাত ধরে ধরে গল্প করতে আসি, মানে স্যার এটা কোনো নলেজই নিতেছে না। কারণ মানে স্যারের লক্ষ্য ছিল মানে টাকা উপার্জন করা। ওই মুহূর্তে আমাদের এভাবেই চলতেছে, স্যারের বেতনও আমরা দিতেছি। আমাদের ফাইনাল পরীক্ষা মানে ও একটু ছাত্রীটা খুব খারাপ ছিল, মানে আমিও ওই রকমের ভালো ছিলাম না, কিন্তু মানে মোটামুটি একদম খারাপও না। আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা মানে ও বলছে আমার তো এরকম ব্যাংকিং হিসাব বিজ্ঞান পরীক্ষা ভালো হয় নাই, তো স্যারের কিছু বইলো আমার খাতাটা একটু ভালো করে দেখার জন্য। আমি ঠিক আছে স্যারের ফোন দিয়ে বলতেছি স্যার এরকম অর্থ পরীক্ষা ভালো হয় নাই, একটু দেখেন খাতাটা। মানে ও স্যার বলতেছে আমি তো খাতাটা এখন দেখবো না, খাতাটা দেখতে আমার 5-7 দিন দেরি হইব, তো অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, এটা লইয়া তোমার ওর কোনো প্রবলেম হইব না। আমি ঠিক আছে স্যার, কোনো প্রবলেম না হইলে ভালো। ওই মুহূর্তে আবার স্যারের ছেলে হয়েছে মতন স্যার আমার ফোন দিছে, বলতেছে আমার তো এরকম ছেলে হয়েছে বা হবে, আমার ওয়াইফ তো হসপিটাল। মানে আমি আর স্যার মানে এত ক্লোজ ছিলাম, মানে আমি স্যার ডাকতাম, আমি মামা ডাকতাম। মানে স্কুলে যদি কোনো ছাত্র বাইরে যাইতো, মানে স্যারের এখানে আমারে বলতো বাইরে যাবো একটু ব্যবস্থা করে দিই, আমি ঠিক আছে আমি ডাক দিতাম মামাকে ডাক দিতাম। মানে ক্লাসরুমে মানে খুব খারাপ ব্যবহার করতাম, যখন আমি বুঝতেছি খুব খারাপ ব্যবহার করতাম, স্যারের সাথে খুব খারাপ ব্যবহার করতাম। মামা ওই বাইরে যাইবো, মানে এই মামা বিষয়টা নিয়ে লাইব্রেরিতে একবার বিচার যায়। আচ্ছা, তারপরে ম্যাম আমাকে মানে একটু হুমকি দামকি দেয়, মানে মাইক দূর করে না, ধাপকি ধুপকি দেয়, বলতেছে আর নেক্সট টাইম যদি মানে এরকমের হয় তো তোর টিসি দিব। মানে হেড ম্যাডামটা ছিল মানে আমাদের এলাকারই মানে এক দুঃসম্পর্কের আত্মীয় হয়। আচ্ছা, মানে ওই জন্য আর কি, মানে তারপর আব্বুরে বলছে ও তো শয়তানি করে, ক্লাসে অনেক দুষ্টামি ফাইজলামি করে, তো ওরা কি করা যায়। তা আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাই, বাসায় গিয়ে পরে যা করার করবো। মানে ও এটা বলছে। যাই হোক মানে আমি আর আব্বুরে ডাকাইছে, আমি লাইব্রেরিতে যাবো, গিয়ে দেখি আব্বু মানে টিসিমিসি দিব, তারপরে কথা বললো। তারপর বাসায় এসে আব্বু দুটা চল দিছে, কয় তোর কি মামা নাই? আমি থাকবো নাকি?
তুই হ্যাঁ মামাটা হচ্ছে কি তোর মামা লেখায়। হুম তারপর যে এমনি বুঝাইছে যে আমি এখন ক্লাস 10-এ উঠে গেছি, পরীক্ষায় পাশ করছি, হুম হুম ক্লাস 10-এ হচ্ছে, তখন ওই মেয়েটার বিয়ের প্রস্তাব আসে। আচ্ছা হ্যাঁ, বিয়ের প্রস্তাব আসতেছে, নানান দিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। মানে ও আমারে ফোন দিতেছে, কয় মনে বিয়ে, মানে আমরা একবার প্ল্যান করি। কয় ঠিক আছে, আমার কিন্তু যে এবার ব্যবসাটা মানে রানিং চলতেছে, হুম আমার ক্যাশ ক্যাপিটালও হইতাছে। বলতেছে আমার তো বিয়ের আমরা প্ল্যান করছি, আমরা পলাই যাবো। হুম তো মানে ও ওই কথাটা বলছে। আমি বলতেছি দেখো মানে মানে যদি আমি মইরও যাই তোমার নিয়ে পলাই যাবো না, হুম পলাই যাবো না। এমনি আমার বাপ মা আমার বহুত অবিশ্বাস করছে, যদি আমি নিয়ে যাবো বাপ মাই মইরা যাইব, হুম আমার বাপ মাই আমার মইরা যাইব। হুম তো কাটতেছে, কয় কি করবা? আমি কই দেখো যেমনি তুমি একটু ম্যানেজ করো, আমি আর এসএসসি পরীক্ষাটা দেওয়া শেষ হোক, তারপরে আমি আমার ফ্যামিলি থেকে আমার মানে আমার ফ্যামিলি থেকে আমার গার্জিয়ান পাঠাইতেছি। হুম মানে তখন কিন্তু ওর বাবায় মানে আমাদের বিষয়টা মানে পুরো ক্লিয়ারলি যাই না গেছে। মানে ওর চাচতো ভাইরা ছিল, স্কুলে বোনেরা ছিল, ওরা বলছে কিছুটা বলছে। তারপরে ওর বিয়ে হয়ে যাবে দেখতে চাইতেছে, আমিও চিন্তা করতেছি, আমি কই ওরে তো আমি পাবো না, কিন্তু ওরা আমি সত্যি ভালোবাসতাম ভাই, খুব ভালোবাসতাম ওরা। আমি মন চিন্তা করতেছে, আমার ফ্রেন্ড সার্কেলও বলতেছে তুই তোরে পাবি না, ওর সাথে তো একটা মানে ফিজিক্যাল মানে রিলেশন, যেটা আমাদের খুব ভয়ঙ্কর রকম ভাবে বাজে একটা চিন্তা ভাবনা। যাই হোক, হ্যাঁ এটা অনেক মানে অশিক্ষিত মূর্খ এভাবে বলাটা উচিত না, তারপরেও আমাদের এই সেন্সটা আসলে সেন্সটা এরকমই এদের মধ্যে আছে, যে মনে করে যে একটা সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু না হয় বা এটা যদি বিবাহের দিকে না যায় তাহলে ঠিক আছে, এই ধরনের একটা সম্পর্ক করে কিছু একটা পেলাম। কি হাস্যকর বিষয়। যাই হোক, হ্যাঁ বলেন তারপর। ওর সাথে আমার মানে ওরে ফার্স্ট টাইম বলছি বলে রাজি হয়েছে। তারপরে আমি ওরে বললাম কি ঠিক আছে আমি তো তোমার নিয়ে পলায় যামুগা। মানে আমার নলেজ মানে আমার খুব খারাপ লাগতেছে, আমি ওর সাথে এইসব মানে কথা বলতাছি, মজার কথা বলতেছি, যাই কল তো সবাই মিথ্যা বলতেছি। যাই ওর সাথে আমার একটা রিলেশন হয়। তো হওয়ার পরে ও মানে মানে ওর দোতলা বাড়ি ছিল, উপরতলায় ওরা থাকতো আর নিচতলা একদম পুরোটা ফাঁকা ছিল। যাক নিচতলায় ও আমারে মানে সব শেষ বলতেছে, ফ্যানের দিকে তাকাইছে, কয় দেখছো ফ্যানটা? আমি বলছি হ, এলা কি হয়েছে? কয় তোমার সাথে যদি আমার বিয়ে না হয় ফ্যান আমার গলায় ধরে দিয়ে আমার মারা জান লাগবো। আমি কই ঠিক আছে, তুমি যদি স্ট্রং থাকো তো কোনো সমস্যা নেই। তো বলতেছে তুমি না বলছো আমার নিয়ে চলে যাবে। আমি বলছি কি চলে যাবো, চলে গিয়া তুমি আমরা থাকমু খামু কই। বলতেছে থাকবা খাইবা কই, আমি বাসা থেকে কিছু স্বর্ণ অলঙ্কার নিয়ে নিমো, তুমি দেখো বাসা থেকে কিছু নিতে পারো নি বা কিছু একটা করতে পারো নি। মানে আমার চিন্তাধারা হয়েছে যে বাসাতে এটা নিব, মানে ওইটা কি মানে আমার এক বন্ধু জানছে, মানে আমি ওর সাথে শেয়ার করছি, ওই মনে বলছে পরে ও বলতেছে কি তুই যা নিয়া মনে কর ওই যে সপ্তাহ 15 দিন থাকার পর ওই টাকা টোকা গিলা লইয়া ওরা তুই আইয়া পর। আপনাকে পরামর্শ দিয়েছে? হ্যাঁ ওইরকম পরামর্শ দিছে। আমি বলছি না এটা আমার দ্বারা সম্ভব না, এটা খুব অসম্ভব, এটা আমি পারবো না। ও আমার বারবার রিকোয়েস্ট করতে আসছে। আমি কই না দোস্ত তুই আমার এই কথা বলিস না। কয় আমি বলতেছি তুই ও আমার বলছে যে কোনো কিছুর বিনিময়ে তুই দেখ, নাহলে কিন্তু ওরা পাবি না, ওরা তুই হারাবি। আমি কই দেখ মানে আমার যা ইচ্ছা ছিল আমি তো পাইছি, আমার ইন্টারেস্ট নাই। এখন যদি ও যদি আমার কপালে থাকে এমনি আইব, না থাকলে আইব না। ও বলতেছে দেখ এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তারপর ও আমারে বলছে এমন পলায় যাইব। আমি বলছি দেখো আমি আর বেশি দিন নাই, আমার এসএসসি এক্সামের বেশি দিন নাই, আমার এক্সামটা শেষ হোক, তারপরে আল্লাহ কিছু একটা করবো আমরা। ওই মেয়েটার এক পর্যায়ে বিয়ে হয়ে যায়, মানে বিয়ে হওয়ার 2 দিন আগে ওর বাবা এসে আমাদের বাসায়, ওর বাবা আসছে পরে আমার ডাক দিচ্ছে। আমি তখন ফজরের নামাজ পড়া মানে আমরা একটু মানে হাঁটতে গেছি আমরা বন্ধু বান্ধব মিলা, বলে এমন ঘটনা তুমি একটু বাড়িতে, আমার আপ্পু বলতেছে কয় তুই একটু বাড়িতে আয়, খুব দরকার। মানে ওই দিনকে আমার তুই কইরা বলতে কি মানে তুমি আইসা পড়ছো, তুমি একটু বাড়িতে আইও। আমি মনে মনে বললাম কি হইলো, কে ডাইলো নাকি ও মুই মাইয়াই বাড়িতে আয় পড়ছে। আমি চিন্তা দ্বারা হয়েছে অন্যরকমের। আমি কই যদি বাড়িতে আয় পড়তো সমস্যা। তারপর বাসায় আসছি, বাসায় আইসা দেখি ওর বাবা, তারপর সালাম দিছে পর ওর বাবা দেখছি কাঁদতাছে, কারণ ওর বাবা কিছুটা টের পাইছে আমি বিয়ে ভাঙার জন্য খুব চেষ্টা করতেছি, কারণ ওর সাথে আমার খুব পিক ছিল।
ও ওর মানে ওর বাবা মানে মানে ভাবছে মানে, কিন্তু পিক গিলা সত্যি ছিল কয় বলতেছে। হ্যাঁ, তারপর কি করলো? তারপর ওর বাবা কাঁদতেছে, কয় দেখো বাবা, আমার দেখো আমার তো মেয়ে তো এটা না, মেয়ে আমার আরো আছে, অসুবিধা নাই। আমার বাবার এটা বলতেছে, মানে আমি বাইরে থেকে শুনতেছি, বলতেছে ভাই দেখেন আমার তো মেয়ে এটা না, আমার মেয়ে তো আরো আছে, এটা দেখেন, যাই হোক এটা বিয়ের সাথে ঠিক হয়ে গেছে, তো এটা যাক, তো আমার মেয়ে আরো আছে, আপনার ছেলে মানে বড় হইতাছে, হোক লাইফে কিছু একটা করুক। আচ্ছা রাকিব, আমি বুঝতে পারছি আপনার এই গল্পটা খুব স্ক্যাটারলি আপনি যেভাবে বলেছেন, আমি শুধু ওই জিনিসটাই একটু নিয়ে একটু ইলাবোরেটলি আমি আমার লিসনারদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। আপনার লেখাপড়া কত পর্যন্ত হলো? এসএসসি পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ। পাশ করেছেন? জি। তারপর আর পড়াশোনা করেন নাই? না করে নেই, আমার আবার ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার চিন্তা হচ্ছে। কয় বছরের গ্যাপ আপনার এখন? 1 বছর। 1 বছরের গ্যাপ। এর আগে তো ক্লাস 8 1 বছর গ্যাপ দিয়েছেন। 2 বছর। আপনি এখনো ড্রাগ নেন, আপনি সেটা বলছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে, একটা ড্রাগ আপনি এখনো নেন এবং সেটা হচ্ছে ইয়াবা। খেলে কি হয় এটা? এটা খেলে মানে ওই মানে কি বলবো, মানে মানে এটা খেলে এটা কি ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট এটাই যে মানে একটা মানে পুরান স্মৃতিগুলা সব মনে আসে, মানে আনলে খুব রাগ হয়, মানে নিজের খুব মানে মানে কি বলবো, মানে খুব ঝগড়া করতে ইচ্ছা করে। দে ক্যান ডিফাইন দিস। আমি ম্যাক্সিমাম যারা ইয়াবা নেন এখানে, যারা এসছেন সিক্রেটসে, আমি যখন জিজ্ঞেস করি যে আসলে ইয়াবা খেলে কি হয়, বা ডিফাইন করতে পারে না, টেস্টের মধ্য দিয়ে ওরা যায়, সামহাও ওরা একটা কিছুর মধ্যে দিয়ে যায় যেটা এক্সপ্লেইন করতে পারে না। আমি আমার জীবনে এই জাতীয় মাদক কোনোদিন নেইনি, শখের বশেও নেইনি, সুতরাং সে জায়গা থেকে আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই যেটা আসলে এটা আপনাকে কিভাবে বোঝাবো। তবে যারা নেন তারা এটা ভালো জানেন। না নিলে কি হয়? না নিলে মানে খুব রাগ হয়, বাসার জিনিসপত্র ভাঙচুর করতাম, মানে খুব রাগ হয়, মানে রাস্তাটা যদি আমার কেউ ভালো একটা কথা জিজ্ঞেস করতো তার সাথে আমি খুব তেরা কথা। এই মেয়েটার বিয়ে ভেঙে দিয়েছেন আপনি শেষ পর্যন্ত? না, মেয়েটার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। কবে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আপনার 6 মাস। 6 মাসের মতো। বিয়ের পরে যোগাযোগ করেন মেয়েটার সঙ্গে? বিয়ের পরে অ্যাকচুয়ালি কি ওর সাথে আমার 4-5 বার যোগাযোগ হয়েছে। আচ্ছা, এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে অনৈতিকভাবে মিশেছেন? হ্যাঁ, মিশেছেন। এবং এটা এখনো কন্টিনিউ হচ্ছে? এখন না, এখন বর্তমানে নাই, ওই মেয়েটার পরে। তো আপনি কি করবেন ভবিষ্যতে? আপনার 18 বছর মাত্র বয়স, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি এগুলা সব ছেড়ে দিয়ে আমি আমার মানে লাইফটা সুন্দর করে গড়তে চাইতেছি। তো সেজন্য তো লেখাপড়া করতে হবে। হ্যাঁ, লেখাপড়া আমি চালাই যাবো, ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার মানে ভর্তি নিবে